আপনারা শুনছেন গপ্প জুজু। এখানে পাবেন বিভিন্ন স্বাদের গল্প। আমাদের গল্পের সম্ভার নিয়ে আমরা হাজির হই প্রতি শুক্রবার ঠিক রাত 8:30টায়। তবে একটা কথা, আপনারা শুনছেন ঠিকই, কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করছেন না। তাই আবারও অনুরোধ, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে আমাদের সাহায্য করুন। আজকের গল্প সঞ্চারী ভট্টাচার্যের কলমে শ্মশান ঘাটের সেই ডাক। বর্ধমানে তোমার পোস্টিং হয়েছে সুরেশ, তোমাকে এইবার যে বেরিয়ে পড়তে হবে ভাই। নিরঞ্জন বাবুর মুখের দিকে তাকিয়ে কিছুটা মৃদু হাসল সুরেশ। এরপর তাকে উদ্দেশ্য করে বলল, নিশ্চয়ই কোনো অজপাড়াগায় হয়েছে, যেখানে মানুষের উপস্থিতি নেই, রয়েছে ভূত প্রেত, রয়েছে নানা রকমের কুসংস্কার, আর তার সাথে মানুষের মনে চলতে থাকা নানা রকমের চাঞ্চল্য ও আতঙ্ক। এর বাইরে তো আমার ভাগ্যে কিছু জুটতে পারে বলে আমার মনে হয় না। নিরঞ্জন বাবু সুরেশের বুদ্ধিমত্তা সদা প্রশংসা করতেন। এবারেও বিষয়টি যে প্রশংসার ঊর্ধ্বে উঠেই সাবাসি দেওয়ার মতন, তেমনটা অনুভব করতে তিনি বলে উঠলেন, বাহ, 100 ভাগ সঠিক কথা বলেছো তুমি। এবারে তোমাকে বর্ধমান জেলার এক প্রত্যন্ত গ্রামেই পোস্টিং দেওয়া হয়েছে। সেই রেল স্টেশনটি সম্পর্কে আবার অনেক কথাও শুনতে পাচ্ছি। অনেকের মতে রেল স্টেশনটি নাকি ভুতুড়ে। দিনের আলোয় যেমন আত্মাদেরকে লক্ষ্য করা যায় না, তেমনি রাতের অন্ধকারে আবার একেবারে উল্টো হয়ে যায়। তখন রাতের এই নিস্তব্ধতা আর সেই অন্ধকারের উন্মত্ততা মানুষের মধ্যে তাদের প্রতি আতঙ্ককে আরও বাড়িয়ে তোলে। নিরঞ্জন বাবুর এহেন শুদ্ধ বাংলা ভাষাকে লক্ষ্য করে সুরেশ একটু হকচকেই গেল বই কি। তারপর তাকে উদ্দেশ্য করে উঠে বলে উঠল, রেলওয়েতে কাজ না নিয়ে আপনার সাহিত্যিক হওয়া উচিত ছিল মশাই। আপনার বেশ ভালোই সাহিত্যের জ্ঞান আছে দেখছি। কথাগুলোর শব্দের জাল বনে এত সুন্দর করে বলে দিতে পারেন, যা মনের মধ্যে একেবারে গেঁথে যায়। মানুষ কিন্তু সহজে এই শব্দের বেড়াজাল অতিক্রম করে বেরোতে পারবে না বলেই আমার বিশ্বাস। নিরঞ্জনবাবু আবারও হাসলেন, আর তারপর সুরেশের কাঁধে হাত রেখে বললেন, বুঝলে সুরেশ, যেখানে তোমার পোস্টিং হয়েছে সেই জায়গাটা কিন্তু খুব নির্জন। প্রয়োজনের সময় অনেক কিছুই হাতে কাছে পাবে না। বর্ধমান যেতে সেখান থেকে প্রায় 1.5-2 ঘন্টা সময় লেগে যাবে। প্রপার সিটিতে পৌঁছতে পৌঁছতে আরও আধ ঘন্টা। এই অবস্থায় যদি কোনো গাড়ি ঘোড়া সঙ্গী হিসাবে না জোটে, তাহলে কিন্তু ভালো রকম সমস্যায় পড়তে হবে তোমাকে। আর সবসময় ডাক্তার সঙ্গে পাবে না। সামনে কোনো হাসপাতালও নেই বললেই চলে। গ্রামে যে সমস্ত চিকিৎসাখানাগুলো আছে, সেগুলোতে হাঁস মুরগি কাটা হয় বলতে পারো। মানুষ কাটার রীতিনীতি তারা জানে না। হ্যাঁ, ওইসব হাতুড়ে ডাক্তারদের সাথে ভিড়লে বিপদ কিন্তু তোমারই হবে। শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রেখো। তোমার যা সর্দি কাশির ধাত, একটুতেই সর্দি লেগে যায়। একা যাচ্ছ, তাই সাবধানতা তো তোমাকে অবলম্বন করতেই হবে, তাই না? সুরেশ চিরকাল নিরঞ্জন বাবুকে নিজের অভিভাবকের জায়গা থেকেই দেখত। তিনি যে সর্বদাই তার হিতাকাঙ্ক্ষী ছিলেন, এই বিষয়ে সুরেশ কোনো দিনও দ্বিমত হতে পারেনি। ফলে সে নিরঞ্জনবাবুর কথাগুলি মন দিয়ে শোনবার পর তাকে উদ্দেশ্য করে বলল, বেশ ঠিক আছে, কাজের সন্ধানে যখন যেতেই হবে তখন আর এই বিষয়গুলো নিয়ে ভেবে কি করব বলুন। শরীর স্বাস্থ্য যে কোনো মুহূর্তে খারাপ হতেই পারে। আসল হচ্ছে মনের স্বাস্থ্যকে ধরে রাখা। সেটা যদি ঠিক রাখতে পারি, অর্থাৎ সত্য মিথ্যা, ভয় ও নির্ভয়তার মধ্যে যদি পার্থক্য রেখে চলতে পারি, তাহলে আশা করি যে কোনো পরিবেশে নিজেকে সুস্থ রাখতে পারবো। এছাড়া সরকারি চাকরি বলে কথা, কোথায় পাঠানো হচ্ছে তার থেকেও জরুরি চাকরিটা রক্ষা করতে পারাটা। আপনিও জানেন, সরকারি চাকরির পরিবর্তে কোনো প্রাইভেট সেক্টরে চাকরি করলে হয়তো আমি এত ধকল সহ্য করতে পারতাম না, আর তাছাড়া নিজের কাঁধেও নিতাম না। সরকারি চাকরির ঠেকা নিয়ে রেখেছি বলেই
এই সব কিছুকে এত সাবলীলভাবে গ্রহণ করতে পারছি। যাক, আমাকে কখন বেরোতে হবে তবে? নিরঞ্জন বাবু সুরেশের পিঠ চাপড়ে দিলেন, তারপরে তাকে উদ্দেশ্য করে বললেন, ভায়া, আমার যতদূর সম্ভব মনে হয় এই শনিবার, তার আগেই অবশ্য তোমার টেবিলে চিঠি পৌঁছে যাবে। তুমি মুর্শিদাবাদে রয়েছ কদিন আর হয়েছে? মাত্র 6 থেকে 7 মাস। তার মধ্যেই দেখো আবার তোমার বদলির ফরমান জারি হয়ে গেল। সুরেশ নিরঞ্জনবাবুর মুখের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, কি আর করব বলুন, ভালো কাজ করলে এইরকম সমস্যাই কাঁধে তুলে নিতে হয়। আসলে রাত জেগে আমি যেভাবে ডিউটি দিই, সেরকম দপ্তরের আর কজনই বা দিতে পারেন। চিন্তা আমাকে নিয়ে নয়, চিন্তাটা আমার মাকে নিয়ে। প্রতিবার তাকে সঙ্গে করে নিয়ে যাই, যেখানে চাকরি সূত্রে যাই সেখানে নিজের সাথে করে নিয়ে গিয়েই রাখি। আপনি তো জানেনই, মায়ের শরীর খুব একটা ভালো যায় না, আর মা ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নেই। বিয়ের ইচ্ছে নেই। সুরঞ্জনা ছেড়ে চলে যাওয়ার পর থেকে প্রেম ভালোবাসার প্রতি মোহ বলুন কিংবা আসক্তি, সবটাই গায়েব হয়ে গিয়েছে। এখন কাউকে ভালো লাগলেও দূর থেকে দেখেই চলে আসি, কারণ জীবনে প্রথমবার কারোর কাছে ভালোবাসার অভিব্যক্তি তুলে ধরেছিলাম। ভেবেছিলাম সে আমার অবস্থার থেকেও বেশি গুরুত্ব দেবে আমাকে। কিন্তু সেই সময় হাতে চাকরি ছিল না বলে সুরঞ্জনা কদিন আমার সাথে ঘুরে বেড়িয়ে তারপরে এই একজন পয়সাওয়ালা ছেলেকে দেখে বিয়ে করে চলে গেল। পিছনের সারিতে পড়ে রইলাম আমি, কিংবা বলতে পারেন আমার মতো মানুষগুলোই পেছনের সারিতে পড়ে থাকে। অথচ দেখুন, ভাগ্যের চাকাটা ঘুরলো, কিন্তু সুরঞ্জনা চলে যাওয়ার পরে। তারপরে ভাগ্যে সরকারি চাকরি জুটলো। তখনই যদি জুটতো তাহলে হয়তো তার হাতটা ধরে বলতে পারতাম, তুমি যেও না। নিরঞ্জনবাবু সুরেশের মানসিক অবস্থা আন্দাজ করতে পেরে বললেন, আরে, এতটা ঘাবড়ে যেও না, হয়তো সে তোমার উপযুক্ত ছিল না। অবশ্য মানুষ এখন উপযুক্ত হওয়ার থেকেও উপভোগ্য কি না সেই বিষয়টার ওপরেই বেশি গুরুত্ব আরোপ করে। কাজেই যোগ্যতা দিয়ে তুমি একদিন ঠিকই নিজের জায়গা করে নিতে পারবে। আর ভগবান কিছু কেড়ে নেয় আরও ভালো কিছু দেওয়ার জন্যই। এটা সব সময় মনে রেখো। শুধু মনে রাখলেই চলবে না, বিশ্বাসের সাথে মনে রাখতে হবে। সুরেশ নিরঞ্জন বাবুকে প্রণাম করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। বাড়িতে পৌঁছে মায়ের সাথে দেখা করল। এরপরে মাকে উদ্দেশ্য করে বলল, মা, আমার পোস্টিং হতে চলেছে। কথাটা বলেই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল সুরেশ। মালতী দেবী ছেলেকে উদ্দেশ্য করে বললেন, সে কি, তুই যে বলেছিলিস মুর্শিদাবাদে প্রায় 1.5-2 বছর থাকতে হবে, এত তাড়াতাড়ি আবার কি করে পোস্টিংয়ের ফরমান জারি হয়ে গেল? সবই যদি আগে থেকে বোঝা যেত মা, তাহলে তো দুশ্চিন্তার কোনো প্রশ্নই ছিল না। সরকারি চাকরি ক্ষেত্রে কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না, কিন্তু সমস্যা তোমাকে নিয়ে। মালতী দেবী পুনরায় জিজ্ঞাসা করলেন, কেন রে, আমাকে নিয়ে আবার কি সমস্যা? আসলে কি জানো তো মা, এবারে যে জায়গাটায় পোস্টিং দিয়েছে সেই জায়গাটা শহরের আশেপাশে নয়, এমনকি মফস্বলেও নয়, ভিতরের দিকে, বেশ অনেকটাই ভিতরের দিকে। একটা গ্রামই বলতে পারো। সেখানে একটা বহু পুরনো রেলওয়ে স্টেশন রয়েছে। আমি তো এটাও জানতাম না যে সেখানে দিয়ে এখনো ট্রেন চলাচল করে, কিন্তু পরবর্তীতে জানতে পারলাম যে ওই লাইন দিয়ে নাকি এখন মালগাড়ি চলাচল করে। যাত্রীবাহী ট্রেন আজ থেকে 5 বছর আগেই চলাচল করা বন্ধ করে দিয়েছে। আর শুধু তাই নয়, এই যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধের পিছনেও রয়েছে একটা কালো ইতিহাস। তুমি কি অলৌকিকতায় বিশ্বাস করো? মানে ধরো ওই ভূত প্রেত। ছেলের মুখে এমন কথা শুনে মালতী দেবী চমকে উঠলেন। এরপরে তাকে উদ্দেশ্য করে বললেন, হ্যাঁ, ভূত প্রেত? ভূত প্রেতের প্রসঙ্গ আসছে কোথা থেকে সুরেশ? না না না, এরকম কোনো ব্যাপার যদি থাকে তাহলে তোমাকে ওখানে যেতে হবে না। তুমি বরং বড়বাবুর সাথে কথা বলে নিজের পোস্টিংয়ের জায়গা বদলে নাও। এতে যদি তোমার চাকরি নাও করতে হয় তবুও ভালো। কিন্তু তুমি আমার একমাত্র সন্তান, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচব?
আমাকেও তো কিছু নিয়ে বেঁচে থাকতে হবে। এত ভয়াবহতার মধ্যে আমি তোমাকে কিছুতেই ঠেলে দিতে পারি না, কারণ যার রটে তার কিছুও বটে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। কিন্তু তুমি কি ওখানকার ঘটনা সম্পর্কে কিছু জানো? না, এই বিষয়ে আমি এখনো পর্যন্ত কিছুই জানি না। সবটাই নিরঞ্জনবাবুর মুখে শুনলাম। তিনি আমাকে এই ব্যাপারটা সম্পর্কে একটা আবছা ধারণা দিলেন আর কি। এবার আমি জানি না যে উনি ওই জায়গার ঘটনা সম্পর্কে কিছু জানেন কি না। হতে পারে হয়তো জানেন, কিন্তু আমাকে বলার প্রয়োজন অনুভব করলেন না। এখন আমি এটা জানি না যে ওই রেল স্টেশনকে কেন্দ্র করেই কোনো ভৌতিক ঘটনা ঘটেছিল নাকি অন্য কোনো জায়গাকে কেন্দ্র করে। সেটা সম্পর্কে সাধারণ মানুষের ধারণা নানান সময়ে নানান রকম, ফলে নির্দিষ্ট করে কিছুই বলতে পারবো না। ওখানে না গেলে, ওখানকার পরিবেশের সাথে পরিচিত না হলে এত কিছু আন্দাজ করে বলাও যাবে না। তাই চাকরিটা রক্ষা করতে তো আমাকে যেতেই হবে মা। সুরেশের মুখের দিকে তাকিয়ে মালতী দেবীর চোখ ছলছল করে উঠল। এরপরে উনি একটা চাপা আতঙ্কের সুর টেনে সুরেশকে উদ্দেশ্য করে বললেন, না না, আমিও যাব তাহলে তোর সাথে, আমাকে সঙ্গে করে নিয়ে যাবি তো? মায়ের মুখে এই কথা শুনেই সুরেশের চোখটাও ছলছল করে উঠল। সে তার মাকে উদ্দেশ্য করে বলল, না মা, ওই প্রত্যন্ত গ্রামে আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। তোমার শরীর স্বাস্থ্য একেবারেই ঠিক নেই। আর নিরঞ্জনবাবুর মুখে শুনলাম ওখানে আশেপাশে কোনো ডাক্তার কিংবা হাসপাতালও নেই। ও হঠাৎ করে রাত বিরেতে তোমার শরীর খারাপ হলে আমি কোথায় যাব, কার কাছে গিয়ে সাহায্য চাইবো বলতে পারো? অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে। তুমি বরং মাসির বাড়িতে চলে যাও। মাসি কলকাতায় তো নিজের ফ্ল্যাটে একলাই রয়েছে, ছেলে মেয়ে সব তো বিদেশে চলে গেছে। আর মেসোমশাই তো গত বছর মারা গিয়েছেন, ফলে মাসিকেও একাই কাটাতে হচ্ছে। তুমি বরং ওনার কাছে গিয়ে কদিন থাকো, কারণ আমাকে কতদিন পর্যন্ত ওই গ্রামে কাটাতে হবে আমি নিজেও জানি না। ওখান থেকে ফিরলে আমি আবার তোমাকে নিয়ে অন্য কোথাও চলে যাব। তোর মাসির তো নিজেরই শরীর ভালো থাকে না, তারপরে আমি যদি আবার তার ঘাড়ের ওপরে চাপি তাহলে তো আরও বড় সমস্যা। একেই ওর শরীর খারাপ, তারপরে আবার আমার মতন একটা অসুস্থ মানুষ যদি ওর কাছে গিয়ে পৌঁছায় তাহলে তো আর কোনো কথাই নেই, ও সব দিক দিয়েই সমস্যায় পড়বে। সুরেশ হেসে জবাব দিল, আরে বাবা, না না, তুমি এসব নিয়ে এত চিন্তা করো না। আমি বরং কালকে অফিসে গিয়েই একবার মাসির সাথে ফোনে কথা বলে নেব, তারপর বকুলের সাথে তোমাকে কলকাতায় পাঠিয়ে দেব। বকুল আমার পাশের চেয়ারেই বসে, এটা খুব ভালো। মেয়েটা সদ্যই বিয়ে করেছে, ওর ভর কলকাতায় চাকরি করে, কিন্তু ও মুর্শিদাবাদে পোস্টিং পেয়ে এইখানে 4 মাস মতন কাজ করছিল। এরপরে নতুন বিয়ের বিষয়টাকে সামনে নিয়ে এসে কলকাতায় পোস্টিং চেয়ে বসলো। একজন মহিলাকে আমাদের বড় সাহেব কিছুতেই নাকচ করতে পারলেন না, ফলে কলকাতায় তার পোস্টিংয়ের ব্যবস্থা করলেন তিনি। বকুল এই শুক্রবার দিন হয়তো কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। আমি ওর সাথেই তোমাকে পাঠিয়ে দেব। ও আমার খুব বিশ্বস্ত বান্ধবী, তুমি চিন্তা করো না। ও দায়িত্ব নিয়ে তোমাকে মাসির বাড়িতে পৌঁছে দিয়ে তারপরে নিজের বরের কাছে যাবে। মাসির বাড়ি ওই পথেই পড়ে, ফলে ওর তোমাকে পৌঁছে দিতে তেমন কোনো অসুবিধেও হবে না। মালতী দেবী সুরেশকে এই প্রসঙ্গে আর কোনো কথা বললেন না, তিনি রাজি হয়ে গেলেন। আর সুরেশ এই বিষয়টিকে নিয়ে সারা রাত চিন্তা করতে লাগলো। পরের দিন সকালবেলা অফিসে পৌঁছেই নিরঞ্জন বাবুর পূর্ব সূত্র মতন টেবিলের ওপরে খুঁজে পেল পোস্টিং লেটারটি। বড় সাহেব সেটি রেখে গিয়েছিলেন, ফলে মনের মধ্যে আর কোনো দ্বিধা সংকোচ রইল না। বকুলের সাথে সরাসরি কথা বলে তিনি সবটাই নির্দিষ্ট করে নিলেন। এরপর নিরঞ্জনবাবু এবং বড় সাহেবের সাথে সাক্ষাৎ করেও বাকি কথা সেরে ফেললেন। চায়ে এই দুটো চায় দাও তো। যাই দিদি। শনিবার দিন বর্ধমানের উদ্দেশ্যে রওনা হয়ে যাওয়ার পূর্বে শুক্রবার সকালে বকুলের সাথে নিজের মাকে ট্রেনে তুলে দিল সুরেশ। দূরত্বটা যখন ক্রমাগতভাবেই বেড়ে যাচ্ছিল, ট্রেনটা যখন স্টেশন ছেড়ে আরো দূরের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছিল, খুব সাবধানে, তখন সুরেশের বুকের ভেতরটাও কেমন যেন ফাঁকা হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল হৃৎপিণ্ডের সাথে জুড়ে থাকা কিছু, কোনো একটা সূক্ষ্ম তার যেন
ধীরে ধীরে ছিঁড়ে চলে যাচ্ছে অনেক দূরে। তারের দূরত্বটা বাড়তে বাড়তে একসময় সেটি ছিঁড়েই গেল, আর ট্রেনটাও গায়েব হয়ে গেল দূরের জবনিকার মধ্যে। মালতী দেবীও যত দূর পর্যন্ত চোখ যাচ্ছিল ততক্ষণ নিজের সন্তানের মুখটা দেখার চেষ্টা করে যাচ্ছিলেন। দূরত্ব বোধহয় এমনই হয়, চোখের আড়াল সত্যি সত্যি মানুষকে মনের আড়ালে নিয়ে চলে যায়। অস্তিত্ব হিসেবে থেকে যায় কেবল স্মৃতি। মানুষ থাকে না, জীবিত থাকাকালীনও আমাদের অনেক দূরত্বের মুখাপেক্ষী হতে হয়। বেঁচে থাকাকালীনও অনেকের থেকে দূরত্ব বানিয়ে চলতে হয়। সুরঞ্জনার দূরত্বটা সুরেশকে ভেতরে ভেতরে শেষ করে দিয়েছিল। সেই কষ্টের উপরে আবার নতুন করে কড়াঘাত হানল মালতী দেবীর দূরত্ব। সময়কে সর্বদা বেপরোয়া হিসাবে মেনে নিতে হয়। ভাগ্য কিভাবে পরিচালিত হবে সেটা কেউ আগে থেকে ঠিক করতে পারে না। সুরেশ এই বিষয়টিকে স্বাভাবিকভাবেই নিয়ে বাড়িতে ফিরে এলো। চোখের জল মুছে বাক্স প্যাঁটরা সব গুছিয়ে নিল। পরের দিন সকালেই বর্ধমানে ট্রেন ধরে এগিয়ে চলল সে। ট্রেন এগিয়ে চলল দুরন্দর গতিতে। আশপাশের গাছপালাগুলো ধীরে ধীরে ধোঁয়াশায় পরিণত হলো। ট্রেনের গতি বৃদ্ধির পরিচালক হিসেবে ধোঁয়াশাচ্ছন্ন গাছপালাগুলো নিজের অস্তিত্ব রক্ষা করছিল। জানালার দিকে হাঁ করে তাকিয়ে সুরেশ গোটা ব্যাপারটা অনুভব করছিল। আর ঠিক সেই সময়ই একটি তান্ত্রিক গোছের লোক তার সামনে এসে বসলেন। তিনি সুরেশকে উদ্দেশ্য করে বললেন, কোথায় যাচ্ছেন? সরকারি চাকরিটা ভালোই ভোগাচ্ছে, কি বলুন? লোকটির মুখে আচমকা এমন কথা শুনে চমকে উঠল সুরেশ। তারপর লোকটিকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ, আমি যে সরকারি চাকরি করি সেটা আপনি জানলেন কিভাবে? আমি তো জীবনে এর আগে কোনো দিন আপনাকে দেখেছি বলেও মনে পড়ছে না। তাহলে? লোকটি পুনরায় মৃদু হাসলেন। কপালের লিখনে বিশ্বাস করেন আপনি? কি হলো, চুপ করে আছেন যে? বলুন। আমার মা এসবের খুব বিশ্বাস করেন। অনেকবার অনেক সূত্র ধরেই আমাকে এসব কথা বলার ও বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু আমি আবার একটু বাস্তববাদী, খেটে খাওয়া মানুষ বলতে পারেন। অর্থ আর প্রাচুর্য দেখলে তবেই যে মানুষের ক্ষমতা আছে বলে আজকের দিনে সমাজ মনে করে, সেটাই আমি আমার এতকালের অভিজ্ঞতা দিয়ে শিখেছি ও দেখেছি। তাই সবটা ললাটের লিখন বলে মেনে নিতে পারিনি। সাধক পুনরায় সুরেশের মুখের দিকে তাকিয়ে হাসলেন। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। কথাটা শুনেছ নিশ্চয়ই? ললাটের লিখন এর সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। বাস্তবে যা করছো সেটাও জেনে রেখো এই ললাটের লিখনের জন্যই। আমরা শুধু দম দেওয়া পুতুলের মতন কাজ করে চলেছি। নিজের ওপর যতই আত্মবিশ্বাস থাকুক না কেন, ভবিষ্যতের প্রতি ভয়টা কিন্তু সকলের মধ্যেই কম বেশি কাজ করে। অস্বীকার করতে পারবে? কারণ আমরা আজ জানি না আগামীকাল আমাদের সাথে কি হতে চলেছে। তাই আগামীর ভয়টা আমাদের মনের উপরে সবসময় জাঁকিয়ে বসে। সুরেশ এই আগন্তুকের অবান্তর সব কথা শুনে বেশ ঘাবড়ে গেল। আপনি হঠাৎ আমাকেই কেন এসব কথা বলছেন বলুন তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কারণ আগামীতে তোমাকে এমন কিছু দেখতে হবে যেটা তুমি কল্পনাও করতে পারো না। প্রেমিকার জন্য বড় কষ্ট তোমার মনে, তাই না? সে তোমাকে ছেড়ে চলে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করছে, কিন্তু আবার আসবে। প্রেম আসবে তোমার জীবনে, কিন্তু যে আসবে তার কোনো অস্তিত্বই নেই। যে আসবে, থাকবে, অনুভূতির সঞ্চার করবে, প্রেম ভালোবাসার প্রতি নতুন করে বিশ্বাস তৈরি করবে, কিন্তু তারপরে আবার এই গাছপালাগুলোর মতো ধোঁয়াশায় আবিষ্ট হয়ে যাবে। সবটাই উপলব্ধির মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে। উপলব্ধি করতে পারবে, কিন্তু কেবলমাত্র তোমার উপলব্ধি হয়েই সেটা থেকে যাবে। বাকিটা সময়ে বলবে। বিষয়টা সুরেশের মাথায় ঢুকলো না। এমন সময় টিকিট চেকার এসে দাঁড়ালেন ঠিক সুরেশের মুখের সামনে। পুনরায় একবার ঘাড় বেঁকিয়ে সামনের দিকে দেখার চেষ্টা করতে লাগলো, যদি ওই তান্ত্রিককে আরেকবার কিছু জিজ্ঞাসা করা যায়। কোথাও তাকে দেখতে পেল না।
সুড়ঙ্গের মতন চলে যাওয়া ট্রেনের কামরার শেষ প্রান্ত অবধি তাকিয়েও কোথাও সেই লোকটির উপস্থিতি নজরে পড়ল না তার। এমন সময় টিকিট চেকারের ধমকানিতে হঠাৎ করে সম্বিত ফিরে এলো সুরেশের। আরে বাবা, তখন থেকে কি দেখে চলেছেন বলুন তো? সেই কখন থেকে আপনাকে ডেকে যাচ্ছি। আমি কি কেবল এখানে দাঁড়িয়ে থাকার জন্য ডিউটি নিয়েছি নাকি? গোটা ট্রেনের সকলের টিকিট চেকিং করতে হবে আমাকে। আপনি কি টিকিট কাটেননি, নাকি অযথা ভুলভাল চিন্তা করছেন, নাকি টিকিট নেই বলেই আমাকে এড়িয়ে যাওয়ার ছল করে এইসব অভিনয় করে চলেছেন? টিকিট চেকারের মুখের ওপর যোগ্য জবাব দেওয়া যে সুরেশের পক্ষে সম্ভব ছিল না এমনটা নয়, কিন্তু সত্যি সত্যি আমাদের জীবনে এমন কিছু ঘটনাও ঘটে যায় যেগুলো আমাদের নির্দ্বিধায় একেবারে হতবাক করে চলে যেতে পারে। ওই তান্ত্রিক গোছের মানুষটার গায়েব হয়ে যাওয়ার ঘটনাটিও ছিল ঠিক সেই রকমই। লোকটা কিভাবে সুরেশের চোখের সামনে থেকে গায়েব হয়ে গিয়েছিল তার হদিশ সে পেল না। চুপচাপ বুক পকেট থেকে টিকিটখানা বার করে টিকিট চেকারের হাতে ধরিয়ে দিল সুরেশ। এরপরে তাকে উদ্দেশ্য করে বলল, এই নিন, দেখে নিন। আপনি অযথাই ভুলভাল চিন্তা করছেন। টিকিট ছাড়া আমি কোনোদিন ট্রেনে ট্রাভেল করি না। ঈশ্বরের কৃপায় এটুকু সামর্থ্য আমার আছে। আমি আসলে অন্য একটি বিষয়কে নিয়ে চিন্তা করছিলাম। বিষয়টা কেমন যেন দিবা স্বপ্নের মতন মনে হলো। এই আছে, এই নেই, জানি না। টিকিট চেকারটি সুরেশের মুখে এই কথাগুলি শুনতে শুনতেই টিকিটখানা চেক করছিলেন। এরপর টিকিটের নিচের সারিতে যা করে একটা সই করে দিয়ে তার হাতে ধরিয়ে দিলেন। তারপর চুপচাপ সেখান থেকে এগিয়ে গেলেন। এই সমস্ত আজগুবি কথাগুলোর যে তার কাছে কোনো গুরুত্ব নেই সেটা স্পষ্টই তার ব্যবহারের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়ে গেলেন তিনি। সুরেশ আবার ওই টিকিটটাকে নিজের বুক পকেটের মধ্যে সামনে রাখল। তারপরেই জানলার দিকে তাকিয়ে বাইরের প্রকৃতির শোভা দেখতে লাগল। কিন্তু তান্ত্রিকের মুখটা আর তার বলা কথাগুলো বারে বারে আঘাত করতে লাগলো তার মন ও মানসিকতাকে। তিনি কে ছিলেন, কেনই বা তাকে এভাবে দেখা দিয়ে হঠাৎ গায়েব হয়ে গেলেন, এসবের কোনো তাৎপর্য খুঁজে পাচ্ছিল না সুরেশ। মায়ের কাছে শোনা অলৌকিক কাহিনীগুলো মনে পড়তে লাগলো তার। আর পরবর্তীতে আদেও যে তান্ত্রিকের কথা সত্যতা হিসেবে নিজের প্রমাণ রাখতে চলেছে সেই বিষয়টি সম্পর্কে কোনো যথোচিত সিদ্ধান্ত নিতে পারছিল না সুরেশ। একটা সময় নিজের মনকে শান্ত করে মাথাটার পিছনের দিকে ঠেকিয়ে ঘুমিয়ে পড়ল সে। হঠাৎ করে চোখ খুলতেই দেখল বর্ধমান জংশনে এসে ট্রেন দাঁড়িয়েছে। সাথে সাথে ব্যাগটাকে সিটের তলা থেকে বার করে হন্তদন্ত হয়ে ট্রেনের দরজার দিকে এগিয়ে গেল সে। তাড়াতাড়ি করে দরজা থেকে নেমে দাঁড়াতেই ট্রেনটা ছেড়ে দিল। ভাগ্যিস সঠিক সময় চোখটা খুলে গেল, না হলে যে কি হতো কে জানে। স্টেশনটা মিস করে বেরিয়ে যেতাম, আবার অনেক কষ্টে ফেরত আসতে হতো। কোথা থেকে যেসব আজগুবি লোকেরা এসে জুটে যায় কে জানে। এসব কথা ভাবতে ভাবতেই তো আমার সমস্যা হয়ে গেছিল। নিজের মনের মধ্যে এসব কথা ভাবতে ভাবতে সুরেশ এক পা সামনের দিকে এগোতে যাবে, এমন সময় কেউ যেন এসে হঠাৎ করে দাঁড়িয়ে পড়ল তার সামনে। লোকটিকে আপাতমস্তক দেখতেই একটা আতঙ্কের মনোভাব খেলে গেল সুরেশের মনে। এ কি? আপনি আপনি কোথা থেকে এলেন এখানে? আর তাছাড়া আপনি গায়েবী বা হয়ে গিয়েছিলেন কেন? হঠাৎ করে আমার চোখের সামনে থেকে কোথায় সরে গিয়েছিলেন? কত খুঁজলাম আপনাকে, কোথাও পেলাম না। সেই তান্ত্রিক গোছের লোকটি পুনরায় যে সুরেশকে এভাবে দেখা দিয়ে চমকে দেবেন সেটা সে বিন্দু মাত্র কল্পনাও করতে পারেনি। এমন সময় সেই লোকটি সুরেশের কাঁধে হাত রেখে বললেন, আসলে সময় সব কিছু নির্ধারণ করে বাবা। যেটা তোমার ভাগ্যে লেখা রয়েছে, যেখানে তোমার গন্তব্য পূর্ব নির্ধারিত হয়ে গিয়েছে, তুমি তাকে এড়িয়ে গেলেও সময় যে তোমাকে এড়িয়ে যেতে দেবে না। যেটা পূর্ব নির্ধারিত সেটা তো ঘটবেই ঘটবেই। কেউ এর পরিবর্তন করতে পারেনি আর পারবেও না। আমার সাথে তোমার সাক্ষাৎ আবার এইভাবেই হওয়ার ছিল, তাই হয়ে গেল। মাঝে মাঝে নিজেকে আগন্তুক সাজিয়ে রাখার মধ্যেও অনেক আনন্দ খুঁজে পাওয়া যায়। প্রতিনিয়ত ঘটতে থাকা ঘটনার প্রতি মানুষ স্বাভাবিকভাবেই একটা ধারণা তৈরি করে বসে, কিন্তু হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনার কারণ জানা থাকে না বলে আগে থেকে কোনো ধারণাও কেউ করতে পারে না। তাই কিছু কিছু জিনিস হঠাৎ করেই ঘটে,
আর এই হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনাগুলোই কিন্তু আমাদের জীবনে সব থেকে বড় পরিবর্তন নিয়ে আসে। আগামীতে তোমার জীবনেও আসবে, তবে ঈশ্বর তোমায় সেই কষ্টের সাথে যুঝবার ক্ষমতা দিক, এটাই চাই। এই বলেই সেই তান্ত্রিক সুরেশের চোখের সামনে থেকে গায়েব হয়ে গেলেন, ধীরে ধীরে মিশে গেলেন ভিড়ের মধ্যে। সুরেশ আর তার কথাগুলোর প্রতি কর্ণপাত করল না। সে এগিয়ে যেতে লাগলো সামনের দিকে। স্টেশনের একেবারে শেষ প্রান্তে এসে দেখা হলো এক ব্যক্তির সাথে। আলোচনা প্রসঙ্গে সে জানতে পারল যে ওই ব্যক্তি স্টেশনের স্টেশন মাস্টার। তার কাছে গিয়ে নিজের গন্তব্যের কথা বলতেই লোকটির চক্ষু তো একেবারে চড়ক গাছ। তিনি সুরেশকে উদ্দেশ্য করে বললেন, ওরে বাবা, সে তো অনেক দূরের পথ, এখান থেকে প্রায় 3 ঘন্টা। তারপরে আবার এখন বর্ষাকাল, এমনিতেই বিকেল গড়িয়ে সন্ধে হওয়ার দিকে। এই বৃষ্টি এলো বলে সেই দুপুরবেলা থেকে আকাশটা কেমন কালো হয়ে রয়েছে, যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে। এখান থেকে যে আপনি গাড়ি ঘোড়া পাবেন এমনটা নয়। আসলে ওই দিকটা এমনিও সন্ধ্যের পর কেউ যেতে চায় না। তবে এখান থেকে রিকশায় করে আপনি কিছুটা চলে যান, তারপরে একটা বাঁক আসবে, সেখানে রিকশাওয়ালা আপনাকে নামিয়ে দেবে। ওইখান থেকে গরুর গাড়ি নিয়ে আরও কিছুটা এগিয়ে যেতে হবে, আর তারপরে হাঁটা পথ। কিন্তু এমন সময় কি আপনি এই সকল যানবাহনের সাহায্য পাবেন? সকালের দিকে আসলে না হয় তারা যেতে ইচ্ছুক হতো। আপনাকে পৌঁছতেই তো অনেক রাত হয়ে যাবে। তারপরে আবার তাদের ফেরার ব্যাপার। কে জানি, যদি কপাল ভালো থাকে তবেই যেতে পারবেন, আর নচেত এই স্টেশনে অপেক্ষা করুন। আজকের রাতটা না হয় এখানেই কাটান, আগামীকাল ভোরের দিকে না হয় ওই গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন। স্টেশন মাস্টারটি কথাগুলি বলে চলে গেলেন। সুরেশের মন মানতে চাইল না। পরের দিনই তো অফিসের জয়েনিং ডেট, সকালবেলায় অফিসে জয়েন করতে হবে। রাতটা যদি স্টেশনেই কাটাতে হয় তাহলে পরের দিন ওখানে পৌঁছতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যেতে পারে। তারপরে যদি চাকরি নিয়ে আবার টানাটানি শুরু হয়ে যায়। সেই কারণেই সুরেশ সেদিন রাতেই ওই গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলল। স্টেশন থেকে বেরিয়ে কিছুটা পথ এগিয়ে যাওয়ার পরেই নজরে পড়ল একটি রিক্সা। সুরেশ তার দিকে এগিয়ে গিয়ে বলল, আমি যে রিক্সাওয়ালা, দিন কি এমন যাবে বলে কি ও মাধবী? আচ্ছা, শ্মশানতলা গ্রামে যাবেন? আমি কি আমার হবে? আমি যে রিক্সাওয়ালা গো। হ্যাঁ বলুন, বলুন বাবু। আচ্ছা, শ্মশানতলা গ্রামে যাবেন? সুরেশের মুখে ওই গাঁয়ের কথা শুনতেই লোকটি চমকে উঠলেন। এরপরে তাকে উদ্দেশ্য করে বললেন, ওইখানে ওইখানে এত রাত্রে আবার কোনো মানুষ যায় নাকি? পাগল হয়ে গেছেন বুঝি? আমি আসলে এই গ্রামে যেতে চাইছি এক বিশেষ প্রয়োজনে। ওখানকার রেল স্টেশনে এক বিশেষ পদে চাকরি পেয়েছি আমি, তাই আমাকে ওখানে যেতেই হবে। কালকে সকাল 10টার মধ্যেই আমাকে অফিসে জয়েন করতে হবে। জানি এই অজপাড়া গায়ে রাত বিরেতে ঝড় জলের মধ্যে কেউই যেতে চায় না, কিন্তু কি করব বলুন শিয়রে সমর, আর যে কোনো উপায় অবশিষ্ট নেই। আপনি যত টাকা চাইবেন আমি দেব, কেবল আমাকে পৌঁছে দিন। রিক্সাওয়ালাটিও রাজি হয়ে গেল। পেটের দায়ে কাজ করে খেতে তো হবেই। সুরেশ তার রিক্সায় চেপে বসল। রিক্সাওয়ালাটি রিক্সা টানতে টানতে, এই এখান থেকে 20-30 মিনিটের পথ বাবু। এই এতক্ষণ ধরে আমাকে রিক্সা টেনে নিয়ে যেতে হবে। আমি না হয় ফিরে আসব, কিন্তু আপনি যদি গরুর গাড়ি না পান তাহলে এগোবেন কিভাবে? খুব সাবধান বাবু, এই জায়গাটা কিন্তু একেবারেই ভালো নয়। ওইখান থেকে কিন্তু শ্মশানতলার সীমানা শুরু। লোকে বলে সন্ধ্যার পর থেকেই নাকি গ্রামের সীমানায় তাকে দেখা যায়। ও বাবা, রাম 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 রাম। এই কথাগুলি বলেই ওই রিক্সাওয়ালাটি চুপ করে গেলেন। সুরেশ তাকে চুপ করে থাকতে দেখে আরো ঘাবড়ে গেল। কি হলো? আপনি হঠাৎ এভাবে চুপ করে গেলেন যে? আর
এসব রামের নাম করছেন কেন? রাত বিরেতে ওসবের নাম আর মুখে আনতে চাই না বাবু। আপনি বরং সাবধানে ওই গ্রামে পৌঁছে যান, তারপর না হয় ওই গ্রামের লোকেদের কাছ থেকেই বাকিটা শুনিয়ে নেবেন। হাত জোর করছি, দয়া করে আমাকে এই বিষয়ে আর কোনো প্রশ্ন করবেন না বাবু। সুরেশ আর লোকটিকে কোনোভাবেই এহেন প্রশ্ন করে বিব্রত করল না। প্রায় 20 থেকে 30 মিনিটের পথ অতিক্রম করে রিকশাটি এসে পৌঁছালো ওই শ্মশানতলার সীমান্তে। নিন বাবু, এসে গেছে, নামই পড়েন বাবু। আর সুরেশ রিকশা থেকে ভাড়াটা নেমে মিটায়ে পড়ল। দিন তাড়াতাড়ি। এরপরে আমি কাটি পড়ি। লোকটির পাওনা গন্ডা মিটিয়ে দিল। তাড়াতাড়ি লোকটি দিন। নিজের মতন চলে গেল। বৃষ্টি আসতেছে। সুরেশ এদিক ওদিক তাকিয়ে দেখলো কোথাও কোনো গরুর গাড়ির লেশ মাত্র নেই। সে এক পা এগোতে যাবে এমন সময় সজোরে মেঘ ডেকে ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। সামনে একটি বড় বটগাছ নজরে পড়ল। সুরেশ গিয়ে দাঁড়ালো ঠিক তার নিচে। এরপরে বাক্স প্যাঁটরা নিয়ে সেখানেই বসে রইল। কি জ্বালায় না পড়েছি! একেই এমন গা ছমছমে পরিবেশ, তার মধ্যে আবার এই ঝড় বৃষ্টি, কি যে করি! বাপরে, কি জোরে জোরে মেঘ ডাকছে! এতকাল এত জায়গায় গেছি, কিন্তু এমন ভয়ঙ্কর পরিস্থিতি কোনো দিন হয়নি। তাহলে কি সারা রাত ধরে এই বৃষ্টিতেই এখন ভিজতে হবে? হে ভগবান, এই ছিল তাহলে কপালে! বৃষ্টি কিছুতেই থামতে চাইল না। এভাবে বেশ কিছুক্ষণ কেটে গেল। ক্লান্তির চাদরটা গায়ে জড়িয়ে সাময়িক অচেতন হয়ে পড়ল সুরেশ। এমন সময় হঠাৎ একটা মহিলা কণ্ঠ তার সম্বিতকে ফিরিয়ে আনল। সে সামনের দিকে তাকিয়ে দেখল এক মহিলা এসে দাঁড়িয়েছে তার সামনে, কিন্তু আপাদমস্তক ঘুমটা দেওয়া। ঘুমটার আড়ালে কিছুই দেখা যাচ্ছিল না। এমন সময়ে সে পাশের দিকে নজর ঘুরিয়ে দেখল একটি গরুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর গাড়ির ভেতরে টিম টিম করে জ্বলছে একটি হ্যারিকেন। বিষয়টা দেখা মাত্রই চমকে উঠল সে। এমন সময় ওই মহিলাটি সুরেশকে উদ্দেশ্য করে বলল, পেটের দায়ে গাড়ি টানতে হয় বাবু। দিনরাত এই কাজ করেই কিছু উপার্জন করি মাত্র। জ্বর জল সব কিছুরেই মানিয়ে নিয়ে চলতে হয়। আপনি যদি চান, আমি আপনারে আপনার গন্তব্যের উদ্দেশ্যে নিয়ে যেতে পারি, তবে যা চাইব সেইটুকু অন্তত আপনারে দিতেই হবে। যা বাবা, যা চাইবো তাই দিতে হবে মানে? এমন কি চাইবেন যেটা ভেবে আপনাকে সংকোচ করতে হচ্ছে? আপনি তো আগে থেকেই ঘাবড়ে গেলেন। আরে বাবা, এমন কিছু চাইব না যা আপনি দিতে পারবেননি। রইল বাকি টাকা পয়সার কথা, সে যা আপনি ভালো বোঝেন তাই না হয় দিবেন খন, ওতেই আমার হয়ে যাবে। মহিলাটির মুখের এমন কথা শুনে সুরেশ কিছুটা অবাক হয়ে গেল ঠিকই, কিন্তু তারপরে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, উফ, বেশ ঠিক আছে। এমনিতেও তো এখানে কাউকেই খুঁজে পাচ্ছিলাম না, ভেবেছিলাম আজকের রাতটা বোধহয় এই ঝড়জলের মধ্যে আমাকে গাছের তলায় বসেই কাটাতে হবে। কিন্তু আপনি যে সাহায্যের জন্য এগিয়ে এসেছেন এটাই অনেক। কিন্তু আমি একটা বিষয় বুঝতে পারছি না, এত রাতে ঝড় বৃষ্টির মধ্যে একটা মেয়ে হয়ে আপনি গরুর গাড়ি চালাচ্ছেন? গ্রামেগঞ্জে তো মেয়েদেরকে বাড়ির বাইরেই রাতের পর বেরোতে দেয় না বলে শুনেছি। এমন স্বাধীনভাবে জীবিকা নির্বাহ করছেন কি করে আপনি? আপনার কি কোনো বিধি নিষেধ নেই? এত স্বাধীনতা বোধ হয় শহরাঞ্চলের মেয়েরাও পায় না, সেখানে তো আপনি গ্রামে থাকেন। সুরেশের মুখে এমন কথা শুনে মহিলাটি ঘোমটার আড়াল থেকে মৃদু হেসে বললেন, আপনি খুব ভালো কথা বলেন দেখছি। তবে সব প্রশ্নের উত্তর যদি এখনই জেনে ফেলেন, তাইলে প্রশ্ন করবার ইচ্ছাটাই তো চলে যাবে। তার চেয়ে বরং আপনি গাড়িতে উঠে বসুন, বাকি কথা যেতে যেতেই না হয় বলবো। সুরেশ আর কথা বাড়াল না। যত তাড়াতাড়ি ওই পরিস্থিতির হাত থেকে রক্ষা পাওয়া যায় সেটাই মঙ্গলজনক মনে করে ওই গরুর গাড়িতে চেপে বসল। এরপরে ওই মহিলা গরুর গাড়িটা এগিয়ে নিয়ে যেতে লাগলেন। আপনার নাম কি? আমার নাম মালবিক। আমি এই গ্রামেই থাকি, তবে এমন এক জায়গায় থাকি সেটির হদিস কেউ জানে না। মেয়েটির মুখে এমন কথা শুনে সুরেশ ঘাবড়ে গেল। এরপরে সে জিজ্ঞাসা করল, কেউ জানে না বলতে কোথায় থাকেন আপনি? আছে একটা জায়গা, একদিন আপনি ঠিকই জানতে পারবেন। বেশ, আচ্ছা
বেশ অনেকটা পথে তো চলে এলাম। আপনি কি একটা বেশ বলবেন বলছিলেন, সেটা বললেন না যে? ও, আপনার মনে আছে সে কথা? বেশ, তবে শুনুন। কোনো অতীতের কাহিনী নাকি? বলতে পারেন। আসলে একজনের মুক্তির প্রয়োজন। এই যে গ্রামের লোকেরা, যার কথা ভেবে একেবারে শিউরে ওঠে, সে নাকি পিছনে পড়লে আর রক্ষে নাই, প্রাণ নিয়েই তবে সারবে। এসব ধারণায় বিশ্বাস করেন? আদপে বিষয়টা একেবারেই সেরকম নয়। মানে কার কথা বলছেন আপনি? আত্মা, এক মেয়ের আত্মা রয়েছে এই গ্রামে। সে রোজ এসে আমার সাথে কথা কয়, নিজের কষ্টের কথা বলে আমারে, কিন্তু আমারে কিছুতেই তার মুক্তির উপায়টা বলে না। একদিন সে বলল, তারপর থেকে আমার মনটা বড়ই ভারাক্রান্ত হয়ে পড়েছে। আমি তার মুক্তির পথ খুঁজে পাইনি। এখন যে আমি কি করি, কার সাহায্য নিই বলুন তো দেখি? ওর মুক্তি না হলে আমিও যে শান্তি পাচ্ছি না। সুরেশের কাছে গোটা বিষয়টাই ধোঁয়াশায় পরিপূর্ণ হয়ে গেল। সে বলে উঠল, বেশ, তো আমাকে বলুন না, যদি আমি পারি সাহায্যের হাত বাড়িয়ে দিব, তাতে ক্ষতি কি? মেয়েটি সুরেশের এই কথাগুলি শুনে বেশ কিছুক্ষণ চুপ করে রইল। কি হলো, চুপ করে রইলেন যে? গরুর গলায় ঝোলানো ঘণ্টার টুংটাং শব্দের সাথে বৃষ্টির ফোঁটার শব্দগুলি কানে আসতে লাগলো তার। এরপরে সে বলল, বেশ, আপনি তাহলে শুনুন সেই কাহিনী। সুরেশ মনোনিবেশ করে শুনতে থাকল। মালবিকার কণ্ঠে সিক্ত হয়ে এলো সেই কাহিনী। এই গ্রামে অনেক দিন আগে এক অনাথ মেয়ে থাকত। তবে এক বৃদ্ধা মহিলা ওই মেয়েটারে কোলে পিঠে করে মানুষ করছিলেন। মেয়েটির বয়স যখন 22, তখনই ওই বৃদ্ধার চিকিৎসার অভাবে কালাজ্বর আক্রান্ত হইয়া মারা যান। মেয়েটির দুর্ভাগ্যের সীমা রইল না, কিন্তু সে হার মানল না। বংশ পরিচয় না থাকায় কেউ তারে নিজের ঘরের বউ করে নিয়ে যেতে চাইল না। মেয়েটি ওই পরিস্থিতির সাথে একাই যুঝছিল। একদিন হঠাৎ বিপাকে পড়ল। এই গ্রামের পূর্বতন জমিদার দর্পনারায়ণের নজর পড়ছিল তার উপরে। মেয়েটিকে নিজের বাড়িতে ডেকে পাঠাইলেন তিনি। কাজ দিতে চাইলেন। কাজ করার জন্য মাসিক কিছু বেতনও দিতে রাজি হয়ে গেলেন। ওই মেয়েটি কাজ করতে রাজি হয়ে গেল পেটের দায়ে। এরপর কি হলো? মেয়েটি নির্দ্বিধায় ওই জমিদার বাড়িতে কাজ করতেই লাগলো। আসবাবপত্র পরিষ্কার, ঘরদোর গুছিয়ে রাখবার কাজ করত মেয়েটি। কিন্তু মেয়েটি প্রায় লক্ষ্য করত, ফাঁকা বেলে জমিদার বাবু তার পিছনে এসে দাঁড়িয়ে থাকেন, তার কাছে আসবার চেষ্টা করেন। অগোচরে তার চুলটা, তার শরীরটারে স্পর্শ করবার কথা ভাবতে থাকেন। ধীরে ধীরে মনের মধ্যে চলতে থাকা এই ভাবনাগুলো ধীরে ধীরে অনুভূতির সীমারেখা অতিক্রম করে বাস্তব হতে শুরু করলো। সে ক্রমে কাছে ঘেঁষতে লাগলো ওই মেয়েটির। ইস, ছি ছি, আগেকার দিনের লোকেদের মন মানসিকতা এত নোংরা হতো কিভাবে কে জানে। একটি মেয়েকে কি কেবল ভোগ্য বস্তুর নজরেই দেখতে হয়? হ্যাঁ বাবু, অর্থের জোরের কাছে মানুষের মনুষ্যত্ব এভাবেই হেরে যায়। মানুষের চোখ অন্ধ করে দেয় অর্থের লোভ, সমৃদ্ধি, নাম, যশ। এইগুলো কারুরে এগুতে দেয় না। ওই জমিদারের মনের মধ্যেও কুচিন্তা ঢুকিয়েছিল সেই অর্থের লোভই। বুঝলাম। এরপরে কি ঘটলো সেই মেয়েটির সাথে?
মালবিকা আবারও চুপ করে রইল কিছুক্ষণ, তারপরে বলল, এর পরের ইতিহাসটা বড্ড করুণ বাবু, শুনতে পারবেন? বলোই না, শুনি। একদিন এমনই এক ঝড়ের রাতে ওই জমিদার জোর করে তাকে বাড়িতে আটকে রাখলো। মেয়েটি কাকুতি মিনতি করার পরেও কোনো পাহারাদার তাকে সুরক্ষার সীমারেখা পার করে গলতি দিল না। ফলে ওই জমিদার বাড়িতেই তারে আটকে পড়তে হলো। বাইরে তখন কড়কড় শব্দে বাজ পড়ছিল। এমন সময় সেই মেয়েটি লক্ষ্য করলো জমিদার লোলুপ দৃষ্টিতে তার দিকে দিয়ে আসছে। মেয়ে পালিয়ে যেতে চাইল, ঢুকলো একটি ঘরের ভিতর। দরজাটা আটকানোর চেষ্টা করতে থাকলো, কিন্তু সেই জমিদার ওই দরজাখান ভেদ করে বলপূর্বক ঢুকি পড়লো সেই ঘরের মধ্যে। এরপর তাকে জড়িয়ে ধরলো, ধস্তাধস্তি করতে শুরু করলো। ইস, এ কাহিনী তো শোনাও পাপ। ছি। মেয়েদের সম্মান আর মেয়েদের স্থান পুরুষের কাছে অর্থ আর নিজের ওজনের থেকে কোনো দিনও বেশি হয় না বাবু। সেইগুলোকে তারা যে কোনো মুহূর্তে এইভাবেই পায়ের তলায় পিষি মারতে পারে বলেই তারা মনে করে। এরপর কি হলো? মালবিকা আবারও বলতে শুরু করলো, সেই মেয়েটিও পারল না নিজের সম্মান রক্ষা করতে। ওই জমিদার তারে ছিঁড়ে খেলো, শরীরটাকে যতটা ভাবে পারলো ভোগ করলো। আর এরপরেও যখন শান্তি হলো না, তখন ওই অর্ধমৃত শরীরটারে নিজের সম্মান রক্ষার্থে পুরোপুরি শেষ করে ফেলার চক্রান্ত করি বসল। মেয়েটির মুখ দিয়ে তখন গোঙানির শব্দ বেড়াচ্ছিল, কিন্তু কেউ ছিল না শোনার মতন, তার ওই করুণ ডাকে সাড়া দেওয়ার মতন। শেষে ওই জমিদার গলা টিপে মেরে ফেললো সেই মেয়েটিরে, আর তারপরে পেয়াদারের সাথে নিয়ে রাতের অন্ধকারে শ্মশানে নিয়ে গেল সেই মেয়েটির মৃতদেহটাকে। দেহটি ততক্ষণে বৃষ্টির জলে একেবারে ভিজে গিয়েছে। নিথর শরীরটা পড়ে রয়েছে শ্মশানের জমিকে আঁকড়ে। জমিদার ভারী কণ্ঠে বলে উঠল, এই তাড়াতাড়ি চিতার খাটটা সাজা বলছি। আজকে রাতের মধ্যে একে পুড়িয়ে এর অস্তিত্ব একেবারে শেষ করে ফেলতে হবে। কালকে ভোরের আলো ফোটার আগেই যেন সবটা শেষ হয়ে যায়, কেউ যেন বিষয়টা জানতেই না পারে। এতটাই চুপচাপ ভাবে কাজটা করতে হবে। জমিদারের কথায় ওই পেয়াদাগুলো কয়েকটা কাঠ জড়ো করে কোন রকম ওই মরাটারে চিতার উপরে তুললো। আসলে অনাথের কি বা সম্মান আর কি বা ধর্ম। জন্মের পর থেকেই তো তারে অন্ধকারেই নিঃশ্বাস নিতে হয়, তাই মৃত্যু তারে আলাদা কইরে আর কি বা কষ্ট দিবে। আরে দে না। ওরা আগুন দিল সীতার কাঠে। সীতা দাও দাও করে জ্বলতে শুরু করলো। মৃত শরীরের ভিতর থেকেও যেন চাপা কষ্ট আর প্রতিশোধের আর্তনাদ ঠিকরে বেড়ে আসতে চাইছিল, কিন্তু হলো না। সে অবস্থা তার ছিল না, আর হবেই বা কি। জমিদার শেষবারের মতো লোলুপ জিভটা বার করে বলল, তোর উপরে নজর ছিল সকলের, কিন্তু পয়সার জোর সবচেয়ে বেশি। আমার মুখের উপরে কথা বলতে এসেছিলিস, এখন দেখ কি হলো তোর সাথে। কি হলো? এবারে চিরকালের জন্য চলে গেলি তুই, আর আমি তোকে ভোগ করে স্বর্গে পাঠালাম। বলেই সীতার কাঠে সজোরে এক লাঠি মেরে চলে গেল অহংকারী জমিদার দর্পনারায়। সীতার কাঠটা এইভাবেই জ্বলতে থাকলো। একটা সময়ের পর প্রবল বৃষ্টি ওই আগুনের শিখাকে নিভিয়ে দিল। আধপোড়া শরীরটা পড়েই রইল। এরপরে ভোরের দিকে শিয়াল আর কুকুর এসে বাসি মরার গন্ধ পেয়ে নিজেদের খিদে সামলে রাখতে পারল না।
সেই আতপোড়া শরীরটারে সিরে কামড়ে নামালো সীতার দিকে। তারপরে যতটা পারলো খেয়ে সেইটাকে টানতে টানতে নিয়ে গেল শ্মশানের ধারে। এরপরে কি হলো এরপরে? বলে থেমে গেলেন কেন? কি ঘটেছিল এরপরে? কি হলো বলবেন তো? ওই মেয়েটির আত্মা কি এর পরের কাহিনী আপনাকে জানায়নি? না, এর পরের কাহিনী সত্যি সে জানায়নি। সেটা হয়তো সময়ের গর্ভেই সীমাবদ্ধ হয়ে রয়ে গিয়েছে। সময় হলে আবার হয়তো সে আমাকে জানাবে। পারেন তো সেই মেয়েটির আত খাওয়া শরীরটার খোঁজ করেন, আর পারলে ওই শরীরটার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেন। এইটুকুই আপনার কাছে বলার ছিল, আর কিছুই চাইবার নেই। সুরেশ নির্বাক হয়ে রইল। মনে হচ্ছিল যেন সে কোনো কাহিনী নয়, সবটাই নিজের চোখের সামনে দেখছে। সে চুপ করে মেয়েটির বলা কথাগুলিকে ভাবতে থাকলো। এমন সময়ে মালবিকা গাড়িটা থামিয়ে বলে উঠল, নিন, এসে গিয়েছি বাবু, এইবারে নামি যান। আর এইখান থেকে 15-20 মিনিট হাঁটা পথ, এগুলোই গ্রামে পৌঁছেই যাবেন ক্ষণ। সুরেশ গাড়ি থেকে নেমে পড়ল। মেয়েটির হাতে পয়সা গুঁজে দিতে যাবে, এমন সময়ে মেয়েটি হাত বাড়িয়ে বলল, থাক, পয়সা লাগবে না। মেয়েটির হাতের দিকে তাকিয়েই বেশ আতঙ্কিত হয়ে উঠল সুরেশ। এ কি? আপনার হাতের এতটা অংশ পুড়ে গেল কিভাবে? আপনার কষ্ট হয়নি? এই কষ্টের মধ্যে এভাবে কাজ করছেন, সত্যি খুবই খারাপ লাগছে। না, কষ্ট হয়নি। কিছু কষ্ট বেঁচে থাকার থেকেও বেশি করুণ হয় বাবু, খুব কষ্টকর। আপনিও ধীরে ধীরে বুঝবেন। সেই কষ্টের মাসুল দিতে হলে তখন আর বেঁচে থাকার কষ্টের কথা ভাবলি চলে না, এরও উপরে উঠে ভাবতে ইচ্ছে করে। সুরেশের চোখটা ছলছল করে উঠল। সে নোটগুলোকে বুক পকেটে ভরে সামনের দিকে এগোতে শুরু করলো। হঠাৎ করে আবারও একটি প্রশ্ন মনে আসতেই সে পেছনের দিকে তাকিয়ে হন্তদন্ত হয়ে জিজ্ঞাসা করতে গেল, আচ্ছা, ওই আত্মাটির নাম কি? মানে আকি? এ কি? কোথায় গেল গাড়িটা? এক্ষুনি তো এখানেই দাঁড়িয়েছিল। এর মধ্যে কি অত বড় গাড়ি, গরুর গাড়ি নিয়ে গায়েব হয়ে যেতে পারে নাকি? আশ্চর্য ব্যাপার তো। গোটা ব্যাপারটা সুরেশের মাথায় ঢুকলো না। সে নিজের মনে মনে বলল, মেয়েটা ওই আত্মাটার নামটাও বলল না, আর সেই সঙ্গে ওই জমিদারের কি হলো সেটাও জানতে পারলাম না। কি যে করি, সবটাই যেন এমন একটা ধোঁয়াশা হয়ে রয়ে গেল। কথাগুলো নিজের মনে ভাবতে ভাবতেই এগোতে লাগলো সুরেশ। এরপরে গ্রামে পৌঁছে দেখল গ্রামটা একেবারে নিস্তব্ধ। রাতের অন্ধকারটা যেন ওই নিস্তব্ধ পরিবেশটাকে আরো জাঁকিয়ে ধরেছিল। বাতাসের শব্দের সাথে সাথে একটা চাপা আর্তনাদের সুরও যেন কানে এসে বাজছিল। সে চুপচাপ সামনের দিকে এগোতে শুরু করলো। এরপরে একটি ফাঁকা স্থানে এসে দাঁড়ালো। এমন সময় একজন বৃদ্ধ লোক তাকে ডেকে বললেন, কি ব্যাপার? কে আপনি? এত রাতে এখানে কি করছেন? আসলে আমি রেলওয়ে অফিসের দিকে যাব। ওখানে একটা পুরনো কোয়ার্টার রয়েছে না, সেইখানে গিয়ে উঠব। এই গ্রামে যে পুরনো স্টেশনটা রয়েছে সেখানে কাজ পেয়েছি আমি। কালকেই কাজে জয়েন করতে হবে, কিন্তু এই গ্রামের যা অবস্থা দেখছি তাতে করে তো বিশ্বাসই হচ্ছে না যে এখানে মানুষ বাস করে। ভূত প্রেতের আড্ডাখানা বলেই মনে হচ্ছে। লোকটি বেশ কিছুক্ষণ সুরেশের মুখের দিকে তাকিয়ে রইলেন। এরপরে তাকে বললেন, এই রাস্তা ধরেই সোজা এগিয়ে যান। এরপরে একটা বাঁক পড়বে, ডান দিকে বেঁকে গেলে স্টেশনে পৌঁছে যাবেন। কোয়ার্টারটাও তার গা লাগোয়াই। এই গ্রামের জমিদার দর্পনারায়ণের তৈরি করা স্টেশন ওটি।
ওনার টাকাতেই তৈরি হয়েছিল। ব্রিটিশদের সাথে ওনার খুব ভালো সম্পর্ক ছিল। সেই সুবাদেই উনি এই কাজে লঙ্গি করেছিলেন, কিন্তু ব্রিটিশরা তার সাথে বিশ্বাসঘাতকতা করে। যা করে এসেছে আর কি তারা সকলের সাথে, এক্ষেত্রে তেমন কোনো পার্থক্য হয়নি। গলা কেটে ওই জমিদারকে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল। এই গ্রামের পূর্ব প্রান্তেই বয়ে চলে একটি নদী। এখন অবশ্য জল অনেকটাই শুকিয়ে গিয়েছে। যাক, আপনার সাথে সাক্ষাৎ করে বেশ ভালোই লাগলো, তবে সাবধানে যাবেন। জানেনই তো, এই গ্রামে সন্ধ্যের পরে কেউ কিন্তু রাস্তায় বেরোয় না তেমন। শিরে সংক্রান্তি না হলে কেউই সেভাবে বেরোতে চায় না। এই বলেই লোকটি চলে গেলেন। সুরেশ লোকটির মুখে এসব কথা শুনে বেশ ঘাবড়ে গেল। লোকটি বাঁ দিকের পথ ধরে এগিয়ে গেলেন। সুরেশ নিজের গন্তব্যের দিকে এগিয়ে যেতে থাকলো। পথে যেতে যেতে সে নিজের মনকে প্রশ্ন করতে শুরু করলো। এই লোকটিও কারোর একটা কথা বলছিলেন। ওই মেয়েটি মানে মালবিকাও সেরকম কারোর কথা বলছিল। কার আত্মা? কোন মেয়ের আত্মা নিয়ে ভীত সকলে? ওই সে তো আমাকে একবারও দেখা দিল না। সকলেরই আমাকে নিয়ে চিন্তা দেখছি, কিন্তু চিন্তার কারণটাকে তো এখনো পর্যন্ত খুঁজে বের করতেই পারলাম না। এখন তাড়াতাড়ি করে কিভাবে ওই স্টেশনের কোয়ার্টারে গিয়ে উঠতে পারি সেটাই দেখার। সুরেশ নিজের মনকে আশ্বস্ত করে এগিয়ে যেতে লাগলো স্টেশনের দিকে। লোকটির বলা কথাগুলির উপরে ভিত্তি করেই সে এসে পৌঁছালো স্টেশন কোয়ার্টারে একেবারে সামনে। সে দেখলো সামনেই রয়েছে স্টেশন কোয়ার্টার। সে বলল, যাক বাবা, শান্তি হলো। এবার তাহলে একটু পিঠ ঠেকাতে পারবো। পাশে উঁকি দিয়ে একবার স্টেশনখানার দিকে তাকিয়ে চোখ বুলিয়ে নিতেই তার মনের ভেতর থেকে কেউ যেন বলে উঠল, এখানে ভূত প্রেত থাকবে না তো কে থাকবে? নিজের মনের মধ্যে উঠতে থাকা উদ্রেকগুলিকে পাশে সরিয়ে রেখেই সুরেশ এগিয়ে যেতে লাগলো সেই পথে। এরপরে সেই কোয়ার্টারে প্রবেশ করলো সে। কোথাও একটা আলোর নিশানা নেই। একটি ঘর নজরে পড়ল সামনে। সেদিকে পা বাড়াতেই পেছন থেকে কেউ যেন কর্কশ কণ্ঠে বলে উঠল, কে? কোথায় যাচ্ছেন ওদিকে? ওই অন্ধকারের মধ্যে ভেসে থাকা ওই কণ্ঠটি সত্যি ভয়ঙ্কর ছিল। পেছনের দিকে ফিরে তাকানোর সাহস হচ্ছিল না সুরেশের, কিন্তু ধীরে ধীরে মাথাটাকে পেছনের দিকে ঘোরাতেই দেখল এটি মাঝবয়সী লোক হ্যারিকেন হাতে দাঁড়িয়ে রয়েছে। লোকটি তার দিকে এগিয়ে এসে বলল, আমি এখানকার কেয়ারটেকার। আপনি কে? এত রাত্রে এখানে কি করছেন? সুরেশ লোকটির সামনে নিজের পরিচয় দিতেই লোকটি সবটা ধারণা করতে পারলেন। এরপরে বললেন, ওহো, বুঝেছি। আপনি তবে সেই নতুন বাবু যিনি এখানে কাজে জয়েন করতে এসেছেন। আমি পাশের গাঁয়ে থাকি, তবে এখানে ঠিকে সরকারি মজুর হিসাবে কাজ করি বলতে পারেন। কাজটা অবশ্য জমিদারি সূত্রেই পাওয়া। জমিদার মশাই এই স্টেশন তৈরির পরে আমাদের পূর্বপুরুষকে এই কাজে নিয়োগ করে গিয়েছিলেন। সেই থেকে আমরা উত্তরসূরিরা সকলেই এই কাজ করে চলেছি। যাক, ভালোই করেছেন। আমি তো ভেবেছিলাম এই জলের মধ্যে, ঝড়ের মধ্যে কেউই হয়তো আসবে না। আর তাছাড়া গ্রামে তার ভয়ে তো কেউ বাড়ির বাইরে বেরোতেই চায় না। সেখানে আপনি বাইরের লোক বলেই হয়তো এতটা সাহস দেখাতে পেরেছেন। আবারও সেই একই প্রসঙ্গ। কারুর একটা ভয়, অদম্য ভয়। সেই ভয়ের হাত থেকে রক্ষা পাওয়ার কোনো উপায়ই নেই। সকলের চোখে মুখে একটা আতঙ্কের সীমারেখা অচিরেই খেলে যাচ্ছিল। সুরেশের মনে হচ্ছিল সবটা চোখের সামনে থেকেও যেন নেই। কিন্তু কেন? এসবের আড়ালে কোন রহস্য তবে দানা বাঁধছিল? এসব 7-5 কথা ভাবতে ভাবতেই সে ঘরের ভেতরে প্রবেশ করল। আমার নাম বিলে। আপনিও আজ থেকে আমাকে এই নামেই শুধাবেন।
এই হ্যারিকেনখানা আমি এখানেই রেখে যাচ্ছি, আপনি বিশ্রাম করুন। খাবারের বন্দোবস্ত নেই। আজকে যে আপনি আসবেন আমি জানতাম না, বুঝতে না পারার কারণে খাবারের ব্যবস্থাও করে ওঠা হয়নি। আজকের রাতটা এইভাবেই কষ্ট করে আপনাকে কাটাতে হবে। এখানে খাওয়ার আর জলের খুবই সমস্যা। লোকটির কথা শুনে সুরেশের চক্ষু তো একেবারে চড়ক গাছ। আর কি কি থাকতে পারে এখানে? একে তো ভূতের ভয়, তারপরে আবারও জল ও খাবারের কষ্ট। উফ, এই যন্ত্রণার কথা ভেবেই সুরেশের মন মেজাজ একেবারে ভেঙে পড়ছিল। কিন্তু তবুও সে নিজের মুখে কিছুই ব্যক্ত করতে চাইল না। সে বলল, বেশ বেশ, ঠিক আছে, আপনি যান, আমি ঠিক ব্যবস্থা করে নেব। কালকে সকালের মধ্যে সব কিছুর বন্দোবস্ত হয়ে যাবে তো? কেয়ারটেকারটি বললেন, হয়ে যাবে বাবু, চিন্তা করবেন না। কালকের থেকেই সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। তবে একটা কথা বলার ছিল আপনাকে। হ্যাঁ, বলুন না। রাতের বেলা, মানে আপনি যখন একলা থাকবেন তখন ভুলেও বাড়ির বাইরে বেরোবেন না। সে কিন্তু এখনও একলা কোনো পুরুষকে পেলে আর ছাড়ে না। একবার যদি সেই আলেয়া আপনার পেছনে পড়ে, তবে আপনাকে শেষ না করে কিংবা এই গ্রাম ছাড়া না করে দম নেবে না। তাই সকাল হওয়ার আগে যদি কেউ দরজা কড়াও নাড়ে, সেদিকে একেবারেই কান দেবেন না। এই বলেই লোকটি চলে গেলেন। সুরেশ মনে মনে ভাবল, সকালেই কেবল ভয়ের কারণের কথা বলছেন, কিন্তু কেউই সেই ভয়ের নাম উচ্চারণ করতে চাইছে না। কিন্তু কি নিয়ে এই ভয়, কাকে নিয়ে এত ভয়, ঈশ্বর জানে। কোনো সমস্যার সমাধান খুঁজে বের করতে না পেরে সে খাটে গিয়ে বসল। দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল। ঘরের মধ্যে একটি ছোট জানালা ছিল। জানালা দিয়ে বাইরের বৃষ্টির ছাঁট আসছিল বলে সুরেশ সেটিকেও বন্ধ করে দিল। বন্ধ করবার সময়ে হঠাৎ করে নজরে গেল গেটের বাইরের দিকে। মনে হলো যেন বৃষ্টির মধ্যে কেউ একজন তার দিকে তাকিয়ে রয়েছে। একটি মহিলা। ওই মহিলাটির দিকে নজর পড়তেই সুরেশের শির দাঁড়া বেয়ে হিমেল রক্তের স্রোত বয়ে গেল। মেয়েটি সুরেশকে লক্ষ্য করে হাতছানি দিয়ে ডাকতে শুরু করলো। এমন সময়ে ঝড়ের প্রকোপে মেয়েটির মুখ থেকে সরে গেল কাপড়টি। এক বিভৎস পোড়া মুখ ভেসে উঠল সুরেশের চোখের সামনে। সুরেশ আতঙ্কে চিৎকার করে উঠল, না না! এরপরে চোখের সামনে থেকে হাতটা সরিয়ে নিয়ে সামনের দিকে তাকিয়ে দেখলো সেখানে আর কেউই দাঁড়িয়ে নেই। সুরেশের নিঃশ্বাস তখনও ফুলছে। সে ঠিক করে কিছুই ভেবে উঠতে পারছে না। এমন সময় সে নিজেকে প্রশ্ন করলো, মেয়েটিকে এক্ষুনি দেখেছে মনে হলো না? এই তো যার সাথে হাসলাম, ফুলিয়াটা তো পুরো হুবহু তার মতনই লাগলো। কিন্তু এটাও কি সম্ভব? না না, আমি বোধহয় বেশি ভাবছি। এত ভাবলে চলে নাকি? তাড়াতাড়ি করে জানলাটা বন্ধ করে দিল সুরেশ। এরপরে বুক ধরে শুয়ে পড়ল বিছানায়, হাঁপাতে লাগলো। আর জানলা দিয়ে দেখা ওই দৃশ্যটি ভাবতে শুরু করলো। ব্যাগের মধ্যে খাদ্য বলতে পড়েছিল সামান্য জল। সেটি কি মুখে ঢেলে গলা ভিজিয়ে ক্লান্ত শরীরটাকে বিছানার সাথে লাগিয়ে দিল সে। পরের দিন সকাল হতেই ঘুমটা ভেঙে গেল তার। পাখির কিচির মিচির শব্দটাও কানে যেতে লাগলো। সকাল 9টা বাজতে না বাজতেই দরজার কড়া নাড়া শব্দ হলো। সে তাড়াতাড়ি করে দরজাটা খুলে দিতেই ঢুকে এলো এক মহিলা। সে বলল, আমি মানে আমাকে বিলে পাঠিয়েছে, আমি ওর স্ত্রী। আপনার জন্য খাবার বানিয়ে দিতে বলেছে। আমি বাড়ি থেকেই বানিয়ে এনেছি, নিন এবারে সেটা খেয়ে নিন তো। এরপরে তো আপনাকে আবার কাজেও বেরোতে হবে শুনলাম, বিলে বলছিল। সুরেশের মাথাটা ভার হয়েছিল। সারাদিনের ক্লান্তি আর তারপরেই জানালার দৃশ্য যেন উটকো ধকল হিসেবে কাজ করছিল। সে আর কথা বাড়ালো না, ঘাড় নেড়ে মহিলাটিকে সায় দিল। মহিলাটিও নিজের কাজ ছেড়ে বেরিয়ে পড়ল। এরপরে খাবারগুলো গোগ্রাসে খেয়ে বোতলের মধ্যে থাকা জলটা শেষ করলো সুরেশ। কিছুক্ষণ পরে দেখলো বিলে এসে হাজির। এই যে
এই কলসিখানা রেখে গেলাম, খাওয়ার জল আছে এতে, ভয় নেই, একেবারে জীবাণু মুক্ত। আপনি নির্দ্বিধায় জল খেতে পারেন এখান থেকে। সুরেশ এবারেও ঘাড় নাড়ল, বিলে কথা না বাড়িয়ে চলে গেল। সুরেশ মনে মনে ভাবল, এই গ্রামের সকলেই কি এমন, ভীষণ অন্যরকম, কেউই বেশি কথা বলতে চান না। 7-5 ভাবতে ভাবতেই স্নান ঘরের দিকে এগিয়ে গেল সুরেশ। এরপরে জমা ঠান্ডা জলটায় গায়ে ঢালতে শুরু করলো। তাড়াতাড়ি স্নান সেরে গামছাটা হাতে নিয়ে মুখটা মুছতে যাবে, এমন সময় নজরে পড়ল পড়ে থাকা জমা জলের দিকে। সেখানেই ভেসে উঠল আবারও একটি পোড়া মুখ। সেটি দেখা মাত্রই ভয়েতে দেওয়ালের সাথে সিটিয়ে গেল সুরেশ। হঠাৎ করে মনে হতে লাগলো লোকেদের বলা কথাগুলি। সে কিন্তু একবার কারোর পিছু পড়লে আর তাকে ছাড়ে না, নিজের কাজ মিটিয়ে তবেই শান্তি পাবে সে। একবার যাকে ধরে হয় তাকে প্রাণে মারে, না হলে তাকে গ্রাম ছাড়া করে। এসব কথাগুলি আবারও তার মনে আসতেই সে ঘাবড়ে গেল। এরপরে সে তড়িঘড়ি করে স্নানঘর থেকে বেরিয়ে পড়ল। বেরিয়ে নিজের পোশাক আশাক বদলে রওনা হয়ে গেল স্টেশনের দিকে। স্টেশনে পৌঁছতেই দেখল টেবিলে পড়ে রয়েছে একটি চিঠি, তাতে লেখা, নমস্কার, আমি বিমল হালদার। এই স্থানের দায়িত্ব সামলাতাম। এক বিশেষ কারণে আমাকে কলকাতা চলে যেতে হচ্ছে। এই জায়গাটি থাকবার যোগ্য নয়। এখানে প্রাণের ভয়ের চেয়ে বেশি কিছুর ভয় রয়েছে। আমি যা উপলব্ধি করেছি, চাই না আপনিও তেমনটাই করুন। সময় থাকতেই এখান থেকে চলে যান, না হলে কিন্তু আপনাকে ভারী বিপদের মুখে পড়তে হবে, এই বলে দিলাম। সুরেশের চোখের সামনেই ছিল সেই চিঠি, অথচ সে এসবের কারণ খুঁজে বের করতে পারল না। চিঠিটিকে ড্রয়ারের মধ্যে রেখে দিল। বারে বারে একই বিষয়কে নিয়ে চিন্তা কাজ করতে শুরু করলো। সে বুঝল এই স্থানে এবার থেকে তাকে একাই কাজ সামলাতে হবে। এখানে সঙ্গ দেওয়ার জন্য যাও বা একজন ছিল, সে ওই ভূতের ভয়েতেই পালিয়েছে। কিন্তু এই একই জিনিস তো তার সাথে ঘটতে শুরু করেছিল। এই সব কিছু যেন সুরেশকে পাগল করে তুলছিল। দিনের পর দিন সে ওইভাবেই কোয়ার্টার থেকে অফিস, অফিস থেকে কোয়ার্টার করতে লাগলো। কথা বলার কোনো সঙ্গী সাথী নেই, আর না আছে কোনো মেলামেশার জন্য মিত্র। একাই তাকে ওই জীবিকা নির্বাহ করতে হচ্ছিল। মায়ের সাথে যোগাযোগের মাধ্যমটুকু ছিল না বললেই চলে। সেই সদরে গিয়ে ফোনের সুযোগ পাওয়া যেত, নচেত গ্রাম থেকে চিঠি লিখে দিলে একমাত্র সেই চিঠি শহরের ঠিকানায় বিলি করা সম্ভব ছিল। এটি ব্যতীত দূরের কোনো সম্পর্ক রক্ষার আর কোনো উপায় অবশিষ্ট ছিল না। সুরেশ নিজের মাকে চিঠি লিখল। সেই চিঠি তার ঠিকানায় পাঠিয়েও দিল, কিন্তু চিঠির দীর্ঘদিন কোনো উত্তর এলো না। সে বুঝল মা মনক্ষুণ্ণ হয়ে হয়তো আমাকে উত্তর দিচ্ছেন না। কিন্তু নিজের অবস্থার পরিবর্তন ঘটানো তার পক্ষে সম্ভব ছিল না। এইভাবে সময় পেরোতে লাগলো। এমন সময়ে স্টেশন থেকে ফেরার পথেই একদিন নজরে পড়ল একটি চায়ের ঠেক। সেদিকে লক্ষ্য করতেই সবার আগে যার দিকে চোখটা গিয়ে স্থির হলো, তিনি ছিলেন সেই দিনের সেই ভদ্রলোক যিনি সুরেশকে স্টেশনের পথের সন্ধান দিয়েছিলেন। লোকটিকে 3-4 জন লোকের সাথে চায়ের ঠেকে বসে গল্প করতে দেখেই সুরেশ এগিয়ে গেল সেই দিকে। এরপরে তাকে উদ্দেশ্য করে বলল, আমাকে চিনতে পারছেন? সেই যে সেদিন যাকে আপনি স্টেশনের ঠিকানা বলেছিলেন, মনে পড়ছে আপনার? লোকটি বেশ কিছুক্ষণ সুরেশের মুখের দিকে তাকিয়ে রইল। এরপরে বলল, ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তা এতদিন পর? এই চায়ের দোকান তো আপনার স্টেশনের বাইরেই। এইটুকু পথ হেঁটে এসে আমাদের আড্ডায় সামিল হতে পারতেন তো। চিন্তায় চিন্তায় তো মুখ একেবারে শুকিয়ে গিয়েছে দেখছি। তা একাই আছেন নাকি বাড়িতে বউও আছে? আগে না, আমি অবিবাহিত, বিয়ে করিনি এখনো। বৃদ্ধ মা রয়েছেন কেবল। বাবা ছোটবেলাতেই গত হয়েছিলেন। এরপরে অনেক কষ্টে এই চাকরিখানা পেয়েছি।
আজ এখানে পোস্টিং, কাল ওখানে, এভাবেই চলছে। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? সুরেশের মুখে এই কথাটি শুনে ওখানে উপস্থিত সকলেই বেশ চুপ করে গেল। সে কোনো প্রসঙ্গটিকে তুলতে চাইছে, এই বিষয়ে সবাই কিছু না কিছু আন্দাজ করে ফেলেছিল। কেবল শব্দগুলো সুরেশের মুখ থেকে বেরোনোর প্রতীক্ষায় প্রতীক্ষিতের মতন অপেক্ষা করছিল তারা। এমন সময় সুরেশ বলে উঠল, গ্রামের মধ্যে কি কিছু আছে, কোনো মেয়ের আত্মা? আমি যবে থেকে এখানে এসেছি সে আমাকে শান্তিতে বাঁচতে দিচ্ছে না। আমি তাকে দেখতে পাচ্ছি না, আসলে যেটুকু দেখছি সেটুকু দেখে মনে হচ্ছে সেটি কোনো আধবোড়া শরীর, ফলে মুখটা কিছুতেই আন্দাজ করতে পারছি না। কিন্তু একটা কথা কি জানেন, যেদিনকে আমি প্রথম গ্রামে পা রাখলাম সেদিন ঝড় বৃষ্টির মধ্যে একটি মেয়েকে দেখেছিলাম। মেয়েটি গরুর গাড়ি চালাচ্ছিল। কোনো মেয়েকে এভাবে গ্রামে গরুর গাড়ি চালাতে কোনোদিন দেখিনি। সেই মেয়েটি জানেন আমাকে এক মহিলার আত্মার কথাও বলেছিল। আবার এও বলেছিল নাকি সেই মহিলার আত্মা ওনার সাথে এসে কথা বলে, নিজের অতীতের কথা তাকে জানিয়েছে। কিন্তু সেই আত্মার নাকি মুক্তি ঘটেনি। কিভাবে ঘটবে সেই বিষয়টিও নাকি সেই আত্মা ওই মেয়েটিকে, মানে মালবিকাকে, জানায়নি। আমি মেয়েটিকে আত্মার নামটা জিজ্ঞাসা করতে যাব, সেই সুযোগও ঘটেনি। তার আগেই দেখি সেই মহিলা গায়েব। কার নাম বললেন? কেন, মালবিকা? লোকটির চোখ আরো বড় হয়ে উঠল। এরপরে তিনি সুরেশকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন, মেয়েটির হাতে কি পোড়া দাগ ছিল? পোড়া দাগ দেখেছিলেন? মানে বেশ অনেকটা জায়গা পোড়া। হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছেন, পোড়া দাগ ছিল। আর সে এও বলেছিল যে সময় এলে নাকি আমি সবটাই জানতে পেরে যাব। আর আমাকেই সেই মেয়েটির মুক্তির উপায় খুঁজে বের করার জন্য অনুরোধও করেছিলেন। এই কথাগুলো শুনেই সেই বৃদ্ধ লোকটি চমকে উঠলেন। এরপরে সুরেশের দিকে তাকিয়ে বললেন, এই মালবিকাই সেই আত্মা। ওর সাথে আবার কোন আত্মা দেখা করতে আসবে? আপনি কিছুই জানেন না, তাই সে আপনাকে নিভৃতে দেখা দিতে এসেছিল। আসলে সে নিজের কাহিনীখানাই আপনাকে বলেছে। সর্বনাশ, এই মেয়েই তো সেই অনাথ মেয়ে। সুরেশের চোখের সামনে সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছিল। সে কিছুই ঠিকভাবে আন্দাজ করে উঠতে পারছিল না। এমন সময় সে বলে উঠল, আপনি কি জানেন ওর সম্পর্কে? বলুন সেই কাহিনী। হতেও তো পারে আপনি ভুল আন্দাজ করছেন, এমন কিছুই হয়তো নেই। নিন, বলুন সেই কাহিনী। আমিও শুনতে চাই, স্থির হতে চাই, শান্তি পেতে চাই। আমার মস্তিষ্ক শান্তিতে নেই। আপনি আগে শান্ত হন, আমি বলছি আপনাকে সবটা। এরপরে আপনি নিজেই না হয় বিচার করে দেখে নিন কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। আমি যদি ভুল প্রমাণিত হই তবে তো আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না, কারণ আপনি আমাকে যে যে লক্ষণগুলির কথা বলেছেন সেগুলি আমার পরিচিত কাহিনীর সাথে অনেকটাই মেলে। এই বলেই সে বৃদ্ধ লোকটি বলতে থাকলেন সেই কাহিনী। আমি এই গ্রামের জমিদার বংশেরই উত্তরসূরি বলতে পারেন। এই ঘটনা আমার পূর্বপুরুষের, যার নামে এই গ্রামের স্টেশনটি তৈরি হয়েছিল। আমি তার কথাই বলছি। তার নাম ছিল দর্পনারায়ণ। তিনি এতটাই স্বার্থপর এবং লোভী জমিদার ছিলেন যে লোভের বশবর্তী হয়ে তিনি জমিদার পরিবারের সম্পদগুলিকে নয়ছয় করেছিলেন। কোনো কিছুই আর অবশিষ্ট ছিল না।
তার মৃত্যুর পরে সকলেই এক প্রকার দেউলিয়া হয়ে গিয়েছিলেন বলতে পারেন। সেই সময় ব্রিটিশ সরকারের প্রতিপত্তি ছিল নিজেকে আরো বেশি ধনশালী করে তুলবার তাগিদে দর্পনারায়ণ হাত মেলালেন ব্রিটিশ সরকারের সাথে। ব্রিটিশ সরকার তার মাথায় হাত বুলিয়ে লক্ষ লক্ষ টাকা সংগ্রহ করতে শুরু করল। তিনি অর্থের লোভে একেবারে অন্ধ হয়ে গিয়েছিলেন। তিনি যে পরিমাণ টাকা ব্রিটিশ সরকারকে বেরিয়েছিলেন, 1/4 ব্রিটিশ সরকারের থেকে ফেরত পাননি। কিন্তু নিজের হারিয়ে যাওয়া জমিদারির মিথ্যা অহংকারটা নিয়েও চলতে তিনি বেশ পছন্দ করতেন। এমন সময় তার নজর পড়ে গ্রামের এক অনাথ মেয়ের উপরে। মেয়েটির নাম ছিল মালবিকা। এই মেয়েটির সাথে গ্রামের প্রায় সকলেই বেশ পরিচিত। জমিদার মশাইয়ের কুদৃষ্টি পড়েছিল ওই মেয়েটির উপর। তিনি নাকি ওই মেয়েটিকে নোংরা ভাবে ভোগ করে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে এক ঝড়ের রাতে পুড়িয়ে দিয়ে এসেছিলেন। কিন্তু এই বিষয়টি সম্পর্কে কাউকে জানতে দেননি। কিন্তু বাপ কখনো বাপকেও ছাড়ে না। কেউ কেউ বলেন ব্রিটিশ সরকারের হাতেই নাকি গলা কেটে খুন হয়েছিলেন ওই জমিদার। আবার কেউ কেউ বলেন নাকি মালবিকার আত্মাই তাকে ওরকম নৃশংসভাবে শেষ করেছিল। এসব কোনো কিছুরই প্রমাণ পাওয়া যায়নি। তবে গ্রামের মধ্যে অনেকেই মালবিকাকে ঘুরে বেড়াতে দেখেছে। তাকে সকলে অশরীরী হিসেবেই দাবি করেছে। কেউ বলে তার অস্তিত্ব আজও বিদ্যমান, আবার কেউ বলে সে নাকি হাওয়ায় ভেসে থাকে। তবে তার আতঙ্ক নাকি পুরুষ মানুষের পিছু ছাড়ে না। সে যে প্রতিশোধের আগুনে জ্বলছিল, সেই আগুনকে সে নিভিয়েছিল ঠিকই। জমিদার ব্রিটিশ সরকারের হাতেই মরুক বা তার হাতে, আখেরে তার শত্রু শেষ হয়েছিল। কিন্তু এখানেই তো গোটা ব্যাপারটা ধামাচাপা পড়ে যায়নি। নিজের শত্রুকে শেষ করলেও মালবিকার আত্মার শান্তি হয়নি। কারণ সেদিন বৃষ্টির রাতে আতপোড়া অবস্থাতেই ওর শরীরটা শ্মশান ঘাটে পড়েছিল। এরপরে কি হয়েছিল কেউ জানে না। আর জমিদারের মৃতদেহটাও জেনে রাখুন একটা রহস্য ছাড়া আর কিছুই নয়। আসল কারণটিকে খুঁজে বার করা কারোর পক্ষেই সম্ভবপর হয়নি। পরবর্তীকালে জমিদারের যারা উত্তরসূরি ছিলেন, শুনেছিলাম ব্রিটিশ সরকারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের অন্য কোনো গ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছিল। রাতের অন্ধকারে তারা পালিয়েছিলেন। আমি অন্য গ্রামে জন্মেছিলাম, কিন্তু পরবর্তীতে নিজের ভিটের খোঁজ করে এখানে এসে উপস্থিত হয়েছি। লোকমুখে জমিদার বংশের কথা শুনেছিলাম, আর যেহেতু নিজের গায়েও এই জমিদার বংশেরই রক্ত বইছে, তাই এই জায়গাটা নিজের চোখে দেখবার স্বাদ অপূর্ণ রাখতে পারিনি। সেই কারণেই এখানে আসা আর কি। এরপরে গোটা ব্যাপারটা দেখলাম। ভগ্নপ্রাপ্ত জমিদার বাড়িটা এখনো ওই গ্রামের বুকে ওইভাবেই মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু সত্যি কথা বলতে কি, ঐতিহ্য সব সময় অর্থের উপরে নির্ভরশীল হয় না।
ঈশ্বর আমাদেরকে ক্ষমতা দেন ঠিকই, কিন্তু সেই ক্ষমতাকে ধরে রাখার দায়িত্ব আমাদের উপরেই নির্ভর করে। অর্থের দ্বারা অন্ধত্বের শিকার হয়ে গেলে কিংবা লোভের বশবর্তী হয়ে পড়লে কোনো মানুষের পক্ষেই আর নিজের ঐতিহ্যকে বহন করে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় না। জমিদার দর্পনারায়ণের সাথেও তেমনটাই ঘটেছিল, আর তার এই কুকর্মের ভুক্তভোগী হয়েছিলাম আমরা, তার পরবর্তী উত্তরসূরিরা। না খেতে পেয়ে আমাদের মরতে হচ্ছে। এত এত টাকার সম্পত্তি থাকার সত্ত্বেও আজ আমরা দেউলিয়া। এই জন্যেই বলে, অযোগ্য মানুষকে কখনো অর্থের লোভ দেখাতে নেই। তার নিয়তিতে যা ছিল তাই হয়েছে, কিন্তু কোনো সজ্জন ব্যক্তি ছাড়া অর্থকে কেউ সঠিক কাজে লাগাতে পারে না। দুর্জন ব্যক্তিরা অর্থই হোক কিংবা প্রেম ভালোবাসা, সব কিছুতেই কেমন যেন পায়ে ঠেলেন, ফলে কোনোটাই তাদের ভাগে ওঠে না। কারো ভালো হয় না। তার করা পাপের প্রায়শ্চিত্ত আজ উত্তরসূরিদেরকে করতে হচ্ছে। এই হলো গিয়ে সেই কাহিনী। সেই বৃদ্ধ ব্যক্তির মুখে কথাগুলো শুনবার পরে সুরেশ অঝরে কাঁদতে শুরু করলো। মালবিকা তাকে যে অর্ধেক সত্যের সাথে পরিচয় করিয়ে দিয়ে গিয়েছিল, এই বৃদ্ধ লোকটি তার নিজের বক্তব্যের মধ্যে দিয়ে সম্পূর্ণ সত্যিটা তার সামনে তুলে ধরেছিলেন। এই দুই ঘটনাকে জোড়া লাগালে আর কোনো রহস্য থাকে না। ঠিক সেইভাবেই সুরেশের চোখের সামনে সবটাই আয়নার মতন পরিষ্কার হয়ে গিয়েছিল। আর কোনো বিষয়কে নিয়ে দ্বন্দ্ব ছিল না। কিন্তু এসবের মধ্যে সে মালবিকাকে নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছিল। ওই একদিনের সাক্ষাতে তার মনকে কাবু করে ফেলেছিল। মালবিকা আত্মা হয়েও যে নির্ধারিত ব্যক্তিকেই তার মুক্তির উপায় হিসেবে খুঁজে নিয়েছিলেন, সেই বিষয়টি সুরেশের ভাঙা হৃদয়কে বারবার আঘাত করতে লাগলো, আর স্মরণ করে দিতে লাগলো তার অপূর্ণ প্রেমের কথা। সে ওই বৃদ্ধ ব্যক্তির সামনে চিৎকার করে বলে উঠল, বলেছিল এখানে আসবার সময় ওই তান্ত্রিক আমাকে বলেছিল আমার জীবনে নাকি আবারও প্রেম আসবে। সুরঞ্জনাকে হারানোর পরেও আমি আশা ছাড়তে পারিনি। ভেবেছিলাম আবারও কোনোদিন কেউ না কেউ আমার জীবনে আসবে, আমার জীবনটাকে আলোকময় করে তুলতে সে ঠিক আমাকে সাহায্য করবে। কিন্তু ওই তান্ত্রিক বলে দিয়ে গিয়েছিলেন ভালোবাসা পেলেও সেটি ধোঁয়াশার মধ্যেই আবৃত হয়ে থেকে যাবে। আমি এবারেও তাকে কাছে পাবো না। সবটা জানার পরেও যেন সবটাই ধোঁয়াশা হয়ে যাবে। আমাকে আমার অপূর্ণ কাজ করতে হবে। সুরঞ্জনা চাইনি, তাই আমি তাকে পাইনি। কিন্তু মালবিকা যখন আমার কাছে চেয়েছে, সে যাই চাক না কেন, তার এই অপূর্ণ ইচ্ছা আমি পূর্ণ করবই, যে করেই হোক পূর্ণ করব। আমার বিশ্বাস তার দেহ এখানেই কোথাও রয়েছে, আশেপাশে কোথাও পড়ে রয়েছে। আপনারা কেউ হয়তো সেটা লক্ষ্য করেননি, আর আপনাদের সাথে হয়তো এরকম কোনো ঘটনাও ঘটেনি যার জন্য আপনারা ভেবে দেখারও প্রয়োজন অনুভব করেননি। সুরেশের মুখে এই কথাগুলি শুনে ওখানে উপস্থিত সকলেই বেশ ঘাবড়ে গেলেন। এরপরে সে বৃদ্ধ ব্যক্তিটি তাকে উদ্দেশ্য করে বললেন, আপনার দেখছি মাথাটা একেবারেই গেছে। আপনি কিনা এখন মালবিকাকে মুক্তি দিতে ছুটবেন? কবেকার সেই সব ঘটনা, কতকাল হয়ে গেছে সে মারা গিয়েছে। আপনি কি ভাবছেন তার এখনো দেহ রয়েছে? তার দেহের অবশিষ্ট অংশটুকু আপনি খুঁজে পাবেন না। 100-150 বছর আগেকার কাহিনীর সাথে বাস্তবের মিল খুঁজতে চাইছেন? আপনি তো দেখছি ভারী অদ্ভুত মানুষ। সে আপনারা যা ভাবার ভাবতেই পারেন। আমি কোনোদিন ভূত প্রেতে বিশ্বাস করতাম না, জানেন। আমার মা আমাকে অনেকবার এখানে আসতে বারণ করেছিলেন, কিন্তু আমি তার কোনো কথা শুনিনি।
এখন বুঝতে পারছি নিয়তি যাকে যেখানে পাঠাবে ঠিক করে সেখানে পাঠিয়েই ছাড়ে। আসতে তাকে হয়ই, এর পরিবর্তন করা যায় না। আমাকেও তাই আমার নিয়তি এখানে টেনে এনেছিল, আর এইভাবে আমাকে গোটা বিষয়টার সাথে না চাইতেও জড়িয়ে ফেলল। তবে এখন আমার চোখের সামনে সবটাই পরিষ্কার। এখানে আসার উদ্দেশ্য, বিদেহ, সব কিছু পরিষ্কার। দয়া করে আপনারা আমাকে সাহায্য করুন। আমার বিশ্বাস এই কাজে আমি সফল হতে পারবো, কারণ আমাকেই নির্বাচন করা হয়েছে। সুরেশের কথা শুনে ওখানে সকলেই অবাক হয়ে গেলেন, বিগলিত হয়ে পড়লেন তার বিশ্বাসের প্রতি। যে নেই তার অস্তিত্বকেও যে এত গভীরভাবে বিশ্বাস করতে পারে, তাহলে সে কতটা ভালো মানুষ হতে পারে। আজকের দিনে মানুষ কাউকে চোখের সামনে দেখেও বিশ্বাস করতে পারে না, আর সেখানে ছেলেটি অদ্ভুত অবিশ্বাস্যকর বিষয়কে এতটা বিশ্বাস করে ফেলেছিল দেখে ওখানে উপস্থিত সকলেই তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে গেলেন। এরপর সেদিন রাতেই সুরেশ ওই বৃদ্ধ ব্যক্তিসহ আরও 3 জনকে সঙ্গে নিয়ে চায়ের ঠেক থেকে রওনা হয়ে গেল শ্মশানের উদ্দেশ্যে। তারা হন্তদন্ত হয়ে সকলে পৌঁছলেন ওই শ্মশানে। সেদিনও হঠাৎ করেই আকাশের মুখটা ভার হয়ে এসেছিল, মুষলধারে বৃষ্টি পড়তে শুরু করলো। সুরেশের হাতে ছিল একটি টর্চ, আর বৃদ্ধ লোকটি একটি হ্যারিকেন সঙ্গে করে নিয়ে এসেছিলেন। সেটির সাহায্যেই ওই জায়গাটা ভালো করে দেখতে শুরু করলো সকলে। এমন সময়ে একটা অস্থির নিঃশ্বাসের শব্দ কানে এলো সুরেশের। মনে হলো কেউ যেন তার কানে কানে কিছু একটা বলে দিয়ে গেল। বৃষ্টির মধ্যেও সামনের দিকে নজর গেল সুরেশের। সে দেখতে পেল একটি আবছা শরীর বৃষ্টির ছাঁটে সামনের পরিসরটা ঠিকভাবে স্পষ্ট হয়ে উঠছিল না। সে তবু এগিয়ে যেতে লাগলো সেই দিকে। এরপরে হঠাৎ করেই সেই অবয়বটি নিমেষে তার চোখের সামনে থেকে গায়েব হয়ে গেল। সুরেশের কারণ অনুধাবন করতে পারল না। এমন সময়ে নিচের দিকে চোখ যদি দেখতে পেল একটি জলা, সেখানে আশপাশে ফুটে রয়েছে পদ্ম ফুল। একটি আংটি খুঁজে পেল ওইখানেই সে। ওই জলার পাশেই সেটিকে পড়ে থাকতে দেখতে পেল সুরেশ। সেটিকে হাত দিয়ে তুলে নিয়ে ভালো করে দেখতেই মালবিকার বাম হাতের কথা মনে পড়ে গেল তার। মালবিকার বাম হাতেও পরা ছিল হুবহু ওই আংটি। সে আংটিটিকে বুকে জড়িয়ে ধরে একবার মালবিকার নাম ধরে চিৎকার করে উঠল, মালবিকা, মালবিকা, আজ সত্যি সবটা পরিষ্কার হয়ে গেছে আমার সামনে। আমি পেরেছি তোমার অস্তিত্বের সাথে পরিচিত হতে। কারোর সাহস হয়নি তোমার কাছে পৌঁছনোর, তোমাকে খোঁজার। ওরা যে তোমায় ভালোবাসেনি। আমাকে দেখা দিয়েছিলে তুমি, আমাকে বিশ্বাস করেছিলে। আমি তোমাকে মুক্তি দেবই, যে করেই হোক, কথা দিলাম। সুরেশ ওই লোকগুলিকে সাথে নিয়ে এসে ওখানকার মাটি খুঁড়তে শুরু করলো। খুঁড়তে খুঁড়তে হঠাৎ বেরিয়ে এলো একটি কঙ্কাল। সেটির হাড়গুলি এদিক ওদিকে বিক্ষিপ্তভাবে ছড়িয়েছিল। মালবিকার পরনের শাড়িটার কথা মনে ছিল সুরেশের। ওই শাড়িটির ছেঁড়া কিছু অংশকে মাটির সাথে লেগে থাকতে দেখতে পেল সুরেশ। এতকাল পরেও প্রকৃতি মালবিকার শরীরটাকে গ্রাস করলেও ওই শাড়ির টুকরোকে কেন করেনি, সেটি পরিষ্কার হয়ে উঠল সুরেশের সামনে। এরপরে ওই কঙ্কালটিকে তুলে নিয়ে এলো তারা, আর তারপরে বৃষ্টি কমলে সেটিকে ওই শ্মশানের চিতার অগ্নিতে ভস্মীভূত করল। চিতায় আগুন দেওয়ার কাজটিও সারল সুরেশই। তার হাতেই ঘটল মালবিকার বিদেহী আত্মার মুক্তি। এতকালের অভিশাপ থেকে মুক্তি পেল সে। প্রতিশোধের আগুন নিভে গেলেও নিভে ছিল না অপূর্ণতার আগুন, যেটি মৃতের অন্তরটিকেও জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে চলেছিল। কিন্তু এই আগুনের ধোঁয়ার মধ্যে দিয়ে আকাশের বুকে কে যেন তার আঁচলটিকে বিছিয়ে দিয়ে সুরেশের উদ্দেশ্যে বলে গেল, আমি মুক্ত হলাম সুরেশ, তুমি ভালো থেকো তুমি। ব্যাস, এরপরেই এই সাদা ধোঁয়ার আবরণটিকে ধীরে ধীরে গ্রাস করে ফেলল রাতের অন্ধকার।
কোথাও একটা মিশে গেল যেন সেই অচেনা অতৃপ্তির কোলাহলগুলো। কারণ তখন আর কিছু অতৃপ্ত ছিল না, সবটাই হয়ে গিয়েছিল পরিতৃপ্ত। এর কিছুদিনের মধ্যেই আবারও সুরেশের বদলি হয়ে গিয়েছিল, আর এবারের বদলি ছিল কলকাতায়। ফলে অপূর্ণতা পূরণের পরে ঈশ্বর যেন তার আকাঙ্ক্ষিত বিষয়টিও তার কাছে এনেই হাজির করেছিলেন। গল্পটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদের জানাবেন। চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর একটি কথা, আমাদের নোটিফিকেশানগুলি সাথে সাথে পাওয়ার জন্য সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর হ্যাঁ, আর একটা কথা, আপনারা যদি আপনাদের লেখা গল্পগুলি অডিও স্টোরি রূপে শুনতে চান, আমাদের চ্যানেলে পাঠাতে পারেন। হ্যাঁ, কোথায় পাঠাবেন? আমাদের মেল আইডিতে। আর মেল আইডি পাবেন আমাদের ডেসক্রিপশন বক্সে। নির্বাচিত গল্পগুলি আমরা অডিও স্টোরি রূপে তুলে ধরব। আজ তবে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।